হচ্ছে গিয়ে আমরা স্টাডি মানে এখান থেকে আমরা দেখেছি যে ইউএস এর ট্রেজারি বন্ড মানে আমরা এখানে গভর্নমেন্ট বন্ড এবং হচ্ছে গিয়ে কমার্শিয়াল বন্ড নিয়ে কাজ করছে এবং দেখেছিলাম যে গভর্নমেন্ট বন্ড বা কমার্শিয়াল বন্ড যেটাই বলি না কেন সেক্ষেত্রে আমরা যখন ইনভেস্টমেন্ট করব এই ইন্টারেস্ট রেটের এদের উপরে ইফেক্ট থাকবে। ইফেক্টটা আমরা তিনটা রিস্ক ফ্যাক্টর দিয়ে ফাইন্ড আউট করতে পারি। একটা হচ্ছে ডিফল্ট রিস্ক, লিকুইডিটি এন্ড ইনকাম ট্যাক্স কনসিডারেশন। ডিফল্ট রিস্কটা হচ্ছে গিয়ে যে আমাদের দেখা যায় যে আমরা যে বন্ডটা পারচেজ করি সেটার সাথে একটা নরমালি একটা রিস্ক থাকে যে আমি ইনভেস্টমেন্ট করার কারণে আমার যে পরিমাণ আসলে আউটপুট পাওয়ার কথা, যে পরিমাণ আসলে আমি ইনভেস্ট করলাম, যে এটার কারণে যে পরিমাণ আসলে আমি হচ্ছে গিয়ে মানে বলা যায় এটাকে কি বলা যায় এক্সট্রা অ্যামাউন্ট অফ মানি আমি যেটাকে হচ্ছে গেইন করার কথা, অনেক সময় দেখা যায় যে সেই পরিমাণ আমি মানি গেইন করতে পারি না। আমার হচ্ছে গিয়ে কোনো না কোনো কারণে যার কাছ থেকে আমি বন্ডটা পারচেজ করছি তাদের একটা আনউইলিংনেস চলে আসে যে আমাকে এই পরিমাণ আমাকে পেমেন্ট তারা করবে না। এই ধরনের ইন্টারেস্ট যদি তাদের মধ্যে গেইন করে তখন যেটা হয় যে আমরা কিন্তু যে পরিমাণ ইন্টারেস্ট পাওয়ার কথা সেটা মানে এই রিস্কটা আমাদের সবসময় থাকে যে পরিমাণ টাকা ব্যাক পাওয়ার কথা আমরা সেটা পাচ্ছি না। সেটা ছিল ডিফল্ট রিস্ক। লিকুইডিটি ছিল হচ্ছে যে কোনো সময় আমার হচ্ছে গিয়ে অ্যাসেটটাকে আমি লিকুইড ক্যাশে কনভার্ট করতে পারি, এই পার্সেন্টেজটাকে আমরা লিকুইডিটি বলি। এবং ইনকাম ট্যাক্স কনসিডারেশন ছিল, সেখানে আমরা দেখেছিলাম যে সাধারণত গভর্নমেন্ট বন্ড যদি আমরা পারচেজ করি সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স আমরা রিবেট পাই, ইনকাম ট্যাক্স কনসিডারেশন পাই। তো এই কারণে দেখেছিলাম যে ডিফল্ট রিস্কের কারণে আমরা নরমালি হচ্ছে গিয়ে গভর্নমেন্ট বন্ডটা অর্থাৎ ট্রেজারি বন্ডটাকে বেশি পারচেজ করতে চাই। ইনকাম ট্যাক্স কনসিডারেশনের জন্য আমরা সাধারণত দেখেছিলাম যে গভর্নমেন্ট বন্ডটা পারচেজ করতে। লিকুইডিটির ক্ষেত্রে এটা আবার ডিফারেন্ট আমাকে সিনারিও দেখাচ্ছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে যেই বন্ডটা আসলে মোর লিকুইড হবে আমরা হচ্ছে গিয়ে সেই বন্ডটাতে ইনভেস্টমেন্ট করব, এবং দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট রেটটা কিন্তু সেই ওয়াইজ বাড়ছিল এবং কমছিল। So in today's class, we will focus on the monetary theory and policy. আমরা যে এতদিন পর্যন্ত যা যা পড়ে আসি all are related the financial market, এবং আমরা দেখেছি যে মানি মার্কেট এবং এখানে কিভাবে মানিটাকে ডিফারেন্ট ফর্মে আমরা অপারেট করছি, এগুলো নিয়ে কিন্তু আমরা স্টাডি করে আসছি। বন্ড মার্কেট কি, শেয়ার মার্কেট কি, ফরেন এক্সচেঞ্জ মার্কেট কি, এগুলো নিয়ে কিন্তু আমাদের মেইনলি স্টাডি আমরা করেছি। তো এখন যাই স্টাডি করি না কেন, all talks about money, and whatever we did, the main focusing was that to control this money market. Okay, so government যখন এই মানি মার্কেটকে কন্ট্রোল করতে চায়, মানি মার্কেটকে কন্ট্রোল করার একটা গভর্নমেন্ট যখন এই মানি মার্কেটটাকে কন্ট্রোল করতে যায়, কন্ট্রোল করার একটা কিন্তু ইস্যু থাকে। মানে ইস্যুটা বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে গিয়ে যে কিভাবে আমার মার্কেটে কতটুকু পরিমাণ টাকার আসলে সাপ্লাই থাকবে, মানি সাপ্লাইটাকে আসলে গভর্নমেন্টের কন্ট্রোল করা খুব বিভিন্ন সময় খুব জরুরি ভিত্তিতে প্রয়োজন হয়ে যায়। এবং পরবর্তীতে দেখা গেল যে মানি সাপ্লাইটাকে যদি কন্ট্রোল আমরা করতে পারি, আমরা এর সাথে সাথে হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেটটাকেও আসলে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। তো এখান থেকেই আহ এখান থেকেই আসলে হচ্ছে গিয়ে আমাদের যেটা হয় যে এখান থেকে আসলে যেটা হয় যে আমরা আপনার মনিটারি পলিসি এবং এটা মানে আমরা শুধু মনিটারি পলিসিটা থিওরিটা ডেভেলপ হওয়ার সাথে সাথে দেখা গেল যে এটার ইম্পর্টেন্স হিসেবে আমরা আসলে কিন্তু যে শুধুমাত্র যে আপনার মানি সাপ্লাইটা, গভর্নমেন্ট যে মানি সাপ্লাইটা কন্ট্রোল করতে হয় সেটা না, এর সাথে সাথে আমরা দেখলাম যে ইন্টারেস্ট রেটটাকে কন্ট্রোল করার একটা হচ্ছে গিয়ে আমরা ওয়ে আউট ফাইন্ড করলাম। তো এই কারণে আসলে এই পলিসিটা পরবর্তীতে জনপ্রিয় হয়, এবং এখন কিন্তু গভর্নমেন্ট মানে এখনকার সময়ে গভর্নমেন্ট ইকোনমিটা কন্ট্রোল করার জন্য দুটো পলিসি থাকে, একটা হচ্ছে মনিটারি পলিসি, একটা হচ্ছে ফিসকাল পলিসি। তো এই দুটো পলিসি দিয়ে সাধারণত গভর্নমেন্ট ইকোনমিটাকে কন্ট্রোল করে। যখন গভর্নমেন্টের মানি সাপ্লাই কন্ট্রোল করার প্রয়োজন হয়, ওভারঅল মানি সাপ্লাই এবং ইন্টারেস্ট রেট, then government goes for the monetary policy. And when government tries to control the what can I say, when government tries to control the government expenditure or overall development, or in a nutshell, uh, uh,
price level, which means inflation, then government go for the fiscal policy. তো আমাদের fiscal policy টা important না, because inflation, those are the economic term. আমাদের এটা এখানে headache না, আমাদের এখানে headache টা হচ্ছে মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করা. So for that reason, actually, we will focus on the monetary theory and policy here. So this policy actually developed by the father of macroeconomics, that is John Maynard Keynes. So after completing this chapter, you will get idea about the well-known theory of monetary policy. Then you are going to find out the trade-off between the monetary policy. Yes, there is a trade-off in monetary policy. অথবা আমাদেরকে সবচেয়ে বেস্ট অপশনটা চুজ করতে হয় এখানে. দেখা যায় যে আমি যখন চুজ করতে যাবো, উই হ্যাভ টু গিভ, আমাকে এখানে গিভ আপের একটা বিষয় চলে আসে যে আমাদের অনেক সময় গিভ আপ করতে হচ্ছে. আমরা হচ্ছে গিয়ে যে আমরা চাইলেও পুরোপুরি পলিসিটাকে ইউটিলাইজ করতে পারছি না. আমি অনেক সময় দেখা যাচ্ছে যে একটা সেক্টরের ডেভেলপমেন্ট, বা আমি হয়তো বা ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, সেই কারণে আমি যে পরিমাণ রিজার্ভ রাখতে চাচ্ছিলাম সেটা করতে পারছি না. এই ধরনের বিভিন্ন প্রবলেম এখানে আসলে অ্যারাইজ হয়. তো আমরা এখানে আসলে গিভ আপ করি. সো গিভ আপ আমাদের গিভ আপ করতে, এবং আমরা আমাদের বেস্ট অপশনটাকে আসলে আমরা এখানে চুজ করে থাকি. তো এই কারণে যেটা হবে যে আমরা হচ্ছে গিয়ে এখানে ট্রেড অফটা সম্পর্কে জানবো, যে আসলে ট্রেড অফটা আমরা এখানে কিভাবে করছিলাম সেটা সম্পর্কেও জানবো. দেন হচ্ছে গিয়ে আমরা ফাইনালি যেটা নিয়ে স্টার্ট করব, দ্যাট ইজ দ্য ফরকাস্ট বাই ফেডারেল ব্যাংক ফর দ্য মনিটারি পলিসি. আমরা কিন্তু এখানেও আলোচনাতে যাব. এবার আসি যে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম. ম্যাম হ্যাঁ, বলেন. ম্যাম আপনি বলছিলেন যে 8 তারিখে একটা এক্সাম নেবেন, ওই এক্সামের সিলেবাস কি ম্যাম? আচ্ছা, ওই এক্সামের সিলেবাস হচ্ছে আজকে যতটুকু কন্ট্রোল হচ্ছে, আজকে যতটুকু কমপ্লিট করব. ঠিক আছে? আমরা অলরেডি ওকে চ্যাপ্টার 5 কমপ্লিট করেছি. আর চ্যাপ্টার 4 1 2 and 4 এটা হচ্ছে কি আমরা মিডে পড়ে আসলাম. চ্যাপ্টার 5 টা ফুল কমপ্লিট করেছে. চ্যাপ্টার 5 ইটসেলফ এর ব্রড চ্যাপ্টার, অনেক বড় একটা কনসেপ্ট আমরা পড়ে আসি. এরপরে হচ্ছে কি আজকে যে মনিটরি পলিসিটা শেষ করব, এই দুটোর উপরে আমরা আসলে হচ্ছে কি নেক্সট উইকে যে ক্লাস টেস্টটা নিব, সেকেন্ড ক্লাসের ক্লাস টেস্টটা হবে, সেটা নিব. ওকে ম্যাম। সো যেটা ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে এটা বলছিলাম যে আমরা ফরকাস্টটা কিভাবে আসলে ফেডারেল ব্যাংক করছে, আমরা কিন্তু সেটা সম্পর্কে এখান থেকে আইডিয়া নেব. তো চলো যাই, হোয়াট ইজ মনিটরি পলিসি. আচ্ছা, এই স্লাইডটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো, কারণ এটা আমি একটা ডিফারেন্ট বুক থেকে এই স্লাইডটা মেক করা, তো ওখান থেকে হচ্ছে আমি পড়াচ্ছি. তো এটা বললাম যে মোটামুটি এই স্লাইডটাই ফলো করবেন, আর সাথে হচ্ছে গিয়ে কিছু অনলাইন কন্টেন্টে যাবেন. So it বলছেন যে this policy is developed by the John Maynard Keynes. When he developed this theory, that means in the time of Great Depression, he didn't expect that this theory will be this kind of efficient in near future. So after developing this theory, he has find out, or the economists have find out the effectiveness of monetary policy, and it depends on the elasticity or sensitivity of economy to the changes in interest rate, which means monetary policy সাথে কিন্তু interest rate এর একটা flexibility related. আমি যেটাকে বলছিলাম যে মানি সাপ্লাই সাথে আমরা interest rate এর একটা খুব flexible relationship find out করতে হবে. So that আমি যদি কোনো কারণে আমার দেশের ইন্টারেস্ট রেটটাকে কন্ট্রোল করতে চাই, ইন্টারেস্ট রেটটা কি হবে, বা ইন্টারেস্ট রেটটাকে বাড়াবো না কমাবো, এই ধরনের সিচুয়েশন যখন অ্যারাইজ হয়, তখন হচ্ছে গিয়ে আমরা কিন্তু আমরা এখানে কিন্তু মনিটারি পলিসিটাকে আমরা এখানে ইউজ করতে পারবো. সো শুধুমাত্র যে মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে গিয়ে আমার মনিটারি পলিসি দরকার হবে সেটা না, আমি চাইলে ইন্টারেস্ট রেট কন্ট্রোল করার জন্য মনিটারি পলিসিটা ইউজ করতে পারবো. আচ্ছা, এছাড়াও হচ্ছে গিয়ে মনিটারি পলিসির আদার্স ইম্প্যাক্ট হচ্ছে ইট অ্যাডভোকেটস দ্য ফিসকাল পলিসি, হুইচ মিনস দ্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচার. দ্যাট মিনস গভর্নমেন্ট এক্সপেন্ডিচারও কিন্তু ইম্প্যাক্ট ফেলার জন্য মনিটারি পলিসি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং. Then monetary policy transmitted the bank credit and interest rate. So bank that means the commercial banks, how much liquid asset they will hold, or what will be the interest rate for them, that could be find out from the this policy. And
if we want a proactive economic policy, যে ইকোনমিক পলিসিটা খুব প্রোঅ্যাক্টিভলি কাজ করবে, which means এই মানে আমি একটা ইনসেন্টিভ দিব কিন্তু ইকোনমি খুব স্ট্রংলি রান হবে, এই ধরনের আমি যদি কোনো পলিসি মেকে যাই, তাহলে অবভিয়াসলি মনিটারি পলিসি ইজ এ গুড ওয়ান। আচ্ছা, এবার চলে যাই হচ্ছে there are two type of monetary policy। মনিটারি পলিসি কিন্তু আমরা দুই ধরনের দেখবো, এবং এখন যে ছবিটা আঁকবো সবাই একটা খাতা নেন, পেন এন্ড পেপার নেন, আমি টাইম দিচ্ছি 30 সেকেন্ড, কারণ যেটা আপনাদের এখন ড্র করতে হবে, এবং ক্লাস শেষে এটা ছবি যে এটা যে ড্র করেছেন এটার ইমেজ তুলে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে আপলোড করবেন। আমি সরি, মাই মিস্টেক, আমাদের গুগল ক্লাসরুমে আপলোড করতে হবে যে আপনি আজকে এই লেকচারটা তুলেছেন। আপনাদের ক্লাস অ্যাক্টিভিটিজ এর উপরে কিছু মার্কস দিব বলেছিলাম, সো এখান থেকে দিব। সো আই হোপ আপনারা পেন এন্ড পেপার নিয়েছেন। তো আমরা প্রথমে যেটা বলছিলাম আমি যে ছবিটা শুধু আপলোড করবো হ্যাঁ ম্যাম? ছবিটা হ্যাঁ এখন ছবিটা আঁকেন, ম্যাম এই আমি ছবিটা পরে শুধু হ্যাঁ ছবিটা আঁকবেন, একে আপলোড করবেন, কিভাবে করবেন আমি বলে দিব, ঠিক আছে? আপাতত ছবিটা আঁকেন। এই যে দেখেন পাঁচটা বক্সের মধ্যে বিভিন্ন ইনফরমেশন। সো আমরা যে মনিটারি পলিসি দেখছি, ইটস অ্যাকচুয়ালি টু টাইপস, ওয়ান ইজ স্টিমুলেটিভ মনিটারি পলিসি, অ্যানাদার ওয়ান ইজ রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি। সো ফার্স্ট আই উইল টক অ্যাবাউট দ্য স্টিমুলেটিভ মনিটারি পলিসি। স্টিমুলেটিভ বলতে বুঝে এই এমন একটা স্টিমুলেশন দেয় যেটা হচ্ছে এক্সপান্ড করবে, অর্থাৎ বাড়বে, অর্থাৎ যেটাই আমি করি না কেন সেটা বাড়বে। সো এখানে ফেড বলতে ফেডারেল ব্যাংক বোঝাচ্ছে, অর সেন্ট্রাল ব্যাংক বোঝাচ্ছে। আজকে আমার ইচ্ছে আছে এই যে আমি নেক্সট যেটা যেটা পড়াবো, আমার নেক্সট আমি হচ্ছে পড়াবোই হচ্ছে সেন্ট্রাল ব্যাংক এন্ড কমার্শিয়াল ব্যাংক এন্ড দেয়ার ফাংশন, তাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো নিয়ে আমি আসলে স্টাডি করব। সো এখানে যেহেতু আমরা ইউএস ইকোনমি কম্পেয়ার করে স্টাডি করছি, এই জন্য এখানে ফেডারেল ব্যাংকের কথা বলে। ফেডারেল ব্যাংক বলতে আমরা আসলে সেন্ট্রাল ব্যাংকটাকে বুঝি। যেমন আমাদের দেশে ফেডারেল ব্যাংক আমি যদি চিন্তা করি, আমাদের দেশের ফেডারেল ব্যাংক হচ্ছে গিয়ে আপনার আহ আহ, বাংলাদেশ ব্যাংক। আবার আমি যদি ইন্ডিয়াতে যাই, ওটার নাম হচ্ছে গিয়ে কি জানি ব্যাংক অফ ইন্ডিয়া, এরকম হিন্দুস্তান ব্যাংক অফ ইন্ডিয়া বা সামথিং, ওটা হচ্ছে গিয়ে ওদের সেন্ট্রাল ব্যাংক। তো এরকম প্রত্যেকটা দেশে একটা ব্যাংক থাকে হুইচ অ্যাক্ট অ্যাজ এ ব্যাংকার অফ অল ব্যাংকস, হুইচ মিনস এই ব্যাংকটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার কাছে কোনো ডিপোজিটও কালেক্ট করবে না, বা আপনাকে কোনো লোনও দিবে না। এই ব্যাংকের কাজ হবে গিয়ে গভর্নমেন্টের কে হেল্প করা, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের হচ্ছে গিয়ে ক্যালকুলেশন গুলো করা, গভর্নমেন্টকে হেল্প করা, গভর্নমেন্ট কোন সেক্টরে কি কি স্পেন্ড করছে সেগুলোতে মনিটরি করা, এবং যে কমার্শিয়াল ব্যাংক গুলো বাংলাদেশ বলছি কেন সরি, ওই দেশে আছে, সেই ব্যাংক গুলোকে আসলে খুব স্ট্রিক্টলি অবজার্ভ করে যে তারা আসলেই প্রপার ওয়েতে চলছে কিনা এবং তাদের ফাংশন ঠিক আছে কিনা, এই ধরনের যে ইনফরমেশন গুলো এগুলো কিন্তু কালেক্ট করে কাজ করার ক্ষেত্রে এই মনিটারি পলিসি মানে এই সেন্ট্রাল ব্যাংকটা কাজ করে। সো সেন্ট্রাল ব্যাংক চাইলে যে কোনো সময় বন্ড মেক করতে পারে। বন্ড তো বুঝতেই পারছে, সিকিউরিটিজ, যে কোনো সময় সিকিউরিটিজ মেক করতে হয়, যেটা সেন্ট্রাল ব্যাংক মেক করছে এটাকে আমরা ট্রেজারি সিকিউরিটি বলবো, যেটাকে আমরা গভর্নমেন্ট বন্ড বলে থাকি। যেমন আমাদের কাছেও গভর্নমেন্ট অনেক সময় বন্ড সেল করে, যেটাকে আমরা জানি পারিবারিক সঞ্চয়পত্র আমাদের দেশে যেটাকে বলছি। সো গভর্নমেন্টের মনে হলো যে গভর্নমেন্ট হচ্ছে গিয়ে মার্কেটে মানি সাপ্লাই বাড়িয়ে দিবে, এই জন্যই দেখেন আমরা একটা লোয়ার অ্যারো দেখতে পাচ্ছি যেখানে একটা ডলার সাইন দেখতে পাচ্ছি, হুইচ মিনস গভর্নমেন্ট ওয়ান্টস টু ইনক্রিজ দ্য money supply in this economy. So government sorry my mistake, federal bank মানে গভর্নমেন্টের এটা ইচ্ছা, এই কারণে ফেডারেল থ্রু দ্য ফেডারেল ব্যাংক গভর্নমেন্ট উইল ডু দিস। So how government will increase the money supply? Government কি করবে, এই যে ইনভেস্টর, which means আমি আপনি, তারপরে হচ্ছে যে কমার্শিয়াল ব্যাংক গুলো আছে তাদের কাছে কিন্তু তারা কিছু বন্ড হোল্ড করে। আপনি বলতে চান ম্যাডাম কমার্শিয়াল ব্যাংকও বন্ড হোল্ড করে? অবভিয়াসলি কমার্শিয়াল ব্যাংক হচ্ছে তার বন্ড গুলো হোল্ড করে, এবং দেখা যায় যে সেন্ট্রাল ব্যাংক হয়তো অনেক সময় সেন্ট্রাল ব্যাংকে আর্জেন্ট মানি দরকার পড়ে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে ফাইন্যান্সিং করার জন্য, তখন সেন্ট্রাল ব্যাংক কি করে, কমার্শিয়াল ব্যাংক গুলোকে বলে যে সাপোজ আমি এখন ধরেন গভর্নমেন্টের 2000 কোটি টাকা লাগবে, আমরা দেখি না যে বাজেটে একটা বাজেটে ডেফিসিট বাজেট অনেক সময় ক্রিয়েট হয়। তো এই যে আমাদের দেশে যে ডেফিসিট বাজেট ক্রিয়েট হয়, তো এই যে ডেফিসিট অংশটাকে মেকআপ করার জন্য গভর্নমেন্ট টাকা কোথায় পায়? আমরা কিন্তু দেখি ওখানে লেখা থাকে গভর্নমেন্ট ইন্টারনাল সেক্টর থেকে লোন করবে, লোনেবল ফান্ড
যে পরিমাণ থাকে সেই পরিমাণ লোন করে। তো এই যে লোনেবল ফান্ড, এই লোন গুলো আসলে গভর্নমেন্ট করেই হচ্ছে গিয়ে আপনার কমার্শিয়াল ব্যাংক থেকে বা আমার আপনার মতো ইন্ডিভিজুয়ালদের কাছ থেকে আস্তে আস্তে হচ্ছে গিয়ে সেটা সে আমাদের কাছ থেকে লোন করতে থাকে। তো এই যে সে লোনটা করলো, এই লোনটা করে এই লোনটাকে সে আসলে করে হচ্ছে কি সিকিউরিটি ফর্মে, অর্থাৎ গভর্নমেন্ট বলে যে আমি থ্রু দ্য সেন্ট্রাল ব্যাংক আমি কিছু সিকিউরিটি সেল করছি। এখন গভর্নমেন্টের আর্জেন্ট 2000 কোটি টাকা দরকার। সো গভর্নমেন্ট রিকোয়েস্টেড সেন্ট্রাল ব্যাংক টু অ্যারেঞ্জ দ্যাট। সেন্ট্রাল ব্যাংক কি করবে? সেন্ট্রাল ব্যাংক বলল যে ওকে ফাইন, আমি একটা 2000 কোটি টাকার বন্ড, একটা কাগজ জাস্ট, আমি এটা হচ্ছে ইস্যু করছি। কিন্তু এই বন্ডটা যে সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংক কিনে নিবে, তারা হচ্ছে হাই রেট অফ ইন্টারেস্ট পাবে, মানে ইন্টারেস্টটা টু হাই, মানে হাই শুধু অল্প স্বল্প না, বেশ ভালো ভালো হাই রেট অফ ইন্টারেস্ট দেবে। ধরেন আমাকে বলা হলো যে যদি 2000 কোটি টাকা বন্ডটা কেনা হয়, 2 মাস পরে এই বন্ডটা আবার ব্যাক করা যাবে এবং তখন যে যে নিয়েছে সে 2500 কোটি টাকা পাবে। তাহলে চিন্তা করেন 2000 কোটি টাকা ইনভেস্ট করে 2 মাসে 500 কোটি টাকার নেট প্রফিট। তাহলে কি কমার্শিয়াল ব্যাংকটা চিন্তা করবে না যে আমি তাহলে হচ্ছে গিয়ে আহ আপনার এই ট্রেজারি বিলটা পারচেজ করি? তো এরকমই হয়, দেখা যায় যে ফেডারেল ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক যখন মনে করে যে ইট ওয়ান্টস টু ইনক্রিজ দ্য মানি সাপ্লাই ইন মার্কেট, এই যে এই জন্যই ডলার সাইনটাকে দেখাচ্ছে, তখন সে যেটা করে যে ওই যে যে ট্রেজারি বন্ড গুলো সেল করে স্টিমুলেটিভ মনিটারি পলিসি, এই জন্য এটা হচ্ছে। তো এই যে ইনভেস্টরদের কাছে, আমার আপনার কাছে বা কমার্শিয়াল ব্যাংকের কাছে যে হিউজ অ্যামাউন্টের ট্রেজারি বন্ড সিকিউরিটিজ সে রেখেছিল, সেগুলোকে সে ব্যাক করে নেয়। তাহলে যখন সেন্ট্রাল ব্যাংক ব্যাক করে নিচ্ছে, এখন আমার কাছ থেকে যদি সঞ্চয়পত্রটা ব্যাক করে নিচ্ছে বা আপনার কাছ থেকে যদি আপনার সঞ্চয়পত্রটা ব্যাক করে নেয়, তাহলে যেটা হবে যে অবভিয়াসলি উইথ দ্য ইন্টারেস্ট আপনাকে কিন্তু টাকাটা পে করতে হবে। তো টাকাটা কি হয়ে যাবে? আপনার কাছে চলে আসবে। তো সাপোজ নাসিম 2 কোটি টাকার আচ্ছা 2 লাখ টাকার সঞ্চয়পত্র কিনে রেখেছিল, 2 লাখ টাকার জন্য সে প্রতি মাসে মাসে 2000 টাকার নেট প্রফিট পাচ্ছিল। এখন যখন হচ্ছে গিয়ে আপনার আপনার সেন্ট্রাল ব্যাংক বললো যে আমি এখন হচ্ছে গিয়ে সব গভর্নমেন্ট সিকিউরিটি যেগুলো সেগুলো পারচেস করে নিব, তো নাসিমও ওনার এই 2 লাখ টাকা সঞ্চয়পত্র একটা জাস্ট একটা পেপার ছিল, সেই পেপারটা ব্যাক করে দিল আপনার সেন্ট্রাল ব্যাংকের কাছে। সেন্ট্রাল ব্যাংকের কাছে যখন সে এটা ব্যাক করে দিল, সাথে সাথে যেটা হবে যে সেন্ট্রাল ব্যাংক শুধু তো 2 লাখ টাকা দিবে না, সাথে সাথে হচ্ছে কি অতিরিক্ত ইন্টারেস্ট রেটটা নাসিমকে কিন্তু ব্যাক করবে। তো অতিরিক্ত ইন্টারেস্ট রেটটা যখন নাসিমকে ব্যাক করলো, তখন কি হলো? নাসিম কি 2 লাখ টাকা পকেটে নিয়ে ঘুরে বেড়াবে, নাকি বাসায় টাকাটা নিয়ে ড্রয়ারের মধ্যে রেখে দিবে? কি করবেন নাসিম? ম্যাম ব্যাংকে রাখবো, ব্যাংকে আমার রাখবেন। সেভিংস অ্যাকাউন্টে। হ্যাঁ, সেভিংস অ্যাকাউন্ট অ্যাটলিস্ট, মানে টাকাটা যদি কোনো জায়গায় ইনভেস্ট নাও করেন, নাসিম যেটা করবে যে উনি কিন্তু এটা একটা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে, এটা কিন্তু বক্সটা কিন্তু আমি আঁকতে বলেছি। সো এই যে নাসিম একজন ইনভেস্টর ছিল, নাসিম কি করলো? ব্যাংকে তার টাকাটা এইভাবে রাখলো। এইভাবে যত যারা যারা হচ্ছে কি ইনভেস্টর ছিল, যাদের কাছে ট্রেজারি বন্ড গুলো গভর্নমেন্ট ব্যাক করে নিচ্ছে থ্রু দ্য সেন্ট্রাল ব্যাংক, সবাই কিন্তু হচ্ছে কি তাদের যে এখন যে হাতে যে মানিটা চলে আসে লিকুইড, সেটা হচ্ছে কি তারা ব্যাংকে আপনার ডিপোজিট করবে। সো ব্যাংকে ডিপোজিট করলে কি হবে? ব্যাংকের ফান্ডটাকে ইনক্রিজ করবে। সো এই জন্য এখানে বলো যে ইনভেস্টর থেকে, এই কারণে তখন ব্যাংক ফান্ড ইনক্রিজেস। সো when the bank fund increases, ব্যাংক কি চাবে যে তার কাছে এরকম হাজার হাজার কোটি টাকা আইডল পড়ে থাকুক? ব্যাংক কিন্তু সেটা চাবে না। ব্যাংক চাবে যে এই টাকাটা ইউজ করে যেহেতু সে কাস্টমারদের কাছ থেকে টাকা কালেক্ট করছে, সো তার এটাই টার্গেট থাকবে যে এই টাকাটা ইউজ করে হচ্ছে গিয়ে আপনার আহ, নতুন করে আর কি কি বিজনেস করা যায়। তো তখন কমার্শিয়াল ব্যাংক গুলো কিন্তু অবশ্যই চাবে যে কমার্শিয়াল ব্যাংক গুলো কিন্তু অবশ্যই চাবে যে কমার্শিয়াল ব্যাংক গুলো কিন্তু অবশ্যই চাবে যে আপনার হচ্ছে গিয়ে যে এক্ষেত্রে ওটাকে কি বলা যায়, যে তাদের ফান্ডটাকে ইনক্রিজ করতে এবং সরি তাদের বিজনেসটাকে ইনক্রিজ করার জন্য। এখন যদি ধরে নিলাম যে এই সময় কমার্শিয়াল ব্যাংকের ইন্টারেস্ট রেট ছিল 10%, এখন 10% ইন্টারেস্ট রেট থাকা মানে হচ্ছে গিয়ে আমি যদি 1 লাখ টাকা লোন নেই, সেক্ষেত্রে আমার 10% ইন্টারেস্ট হিসেবে অলমোস্ট 10,000 টাকা হচ্ছে গিয়ে আপনার ইন্টারেস্ট
অতিরিক্ত টাকা যেটা ব্যাক করতে হবে। এখন যদি এই ইন্টারেস্ট রেটটা 10% এর জায়গায় অনলি 1% হয়ে যায়, তাহলে আমি 1 লাখ টাকা লোন করলে মাত্র 1,000 টাকা আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে কি আমি, মানে আমাদের মানে নেচার কি বলে, যদি ইন্টারেস্ট রেট কমে তাহলে কি আমি বেশি বেশি টাকা লোন করব না ইনভেস্টমেন্টের জন্য, বা আমি টাকাটা নিয়ে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা করব, ঠিক কিনা? সো যখনই ব্যাংকের ফান্ডটা ইনক্রিজ করছে, যে বললাম ইনভেস্টরদের কাছ থেকে টাকাগুলো ব্যাংকে চলে আসতেছে, তার ডিপোজিট বাড়ছে, ব্যাংক তার বিজনেস বাড়ানোর জন্য যেটা করেন তখন হচ্ছে কি ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে দেয়। সো ইন্টারেস্ট রেটটাকে এমনই নেগোশিয়েবল অ্যামাউন্টে কমিয়ে দেয় সো দ্যাট the the investor will love to borrow money from commercial bank. So when the investor এই লোনটা করছে, তখন কি হবে, এই টাকাটা তো নিয়ে আর আমি আপনি ধরেন আমরাই আবার লোন করলাম, তা আমি আপনি তো আর বসে থাকবো না, এই টাকাটা আমরা অবশ্যই নতুন একটা, ধরেন আমরা নতুন বিজনেসে গেলাম, নতুন রেস্টুরেন্ট দিলাম, বা হচ্ছে গিয়ে কোনো একটা ভেঞ্চারে ইনভেস্টমেন্ট করলাম। সো ওভারঅল আমাদের এগ্রিগেট স্পেন্ডিং, মানে ওভারঅল ইকোনমিতে যে স্পেন্ডিং যেটা, সেটা কিন্তু বেড়ে গেল। এটার পরবর্তী অংশটা এখানে আসলে আলোচনা করে নাই। যখন ওভারঅল এগ্রিগেট স্পেন্ডিং অর্থাৎ ইনভেস্টমেন্ট বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়লে প্রোডাকশন বাড়ে, প্রোডাকশন বাড়লে উই নিড নিউ লেবার, সো মানে এমপ্লয়মেন্ট জেনারেট হয়। সো ওভারঅল কিন্তু ইকোনমিতে এমপ্লয়মেন্ট বাড়তে থাকে, অর্থাৎ যেটাকে আমার বলা যায় যে বেকারত্বের হার কিন্তু এখানে তখন কমতে থাকে, আনএমপ্লয়মেন্ট রেটটা ফল করে। সো দিস দ্য স্টিমুলেটিভ মনিটারি পলিসি। দ্যাট মিনস যদি গভর্নমেন্ট মনে করে যে না এখন ইকোনমিতে আমার হচ্ছে গিয়ে আমি আমি এক্সপেন্ডিচারটা বাড়াতে চাচ্ছি, ডিমান্ড বা প্রোডাকশন বাড়াতে চাচ্ছি, বেকারত্বের আনএমপ্লয়মেন্ট রেটটাকে কমাতে যাচ্ছে, এই ধরনের সিচুয়েশন যখন অ্যারাইজ করতে চায়, তখন কিন্তু গভর্নমেন্ট স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে চলে যায়। এটার একটা নেগেটিভ সাইডও বলে দিই। এটার একটা নেগেটিভ সাইড হচ্ছে গিয়ে যে স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটা ফল করে। ইন্টারেস্ট রেটটা যদি ফল করে, ইন্টারেস্ট রেট ফল করলে কিন্তু কিছু ঝামেলা আছে। ইন্টারেস্ট রেট ফল করলে দেখা যাবে যে আমরা কিন্তু অ্যাজ এ আমরা যারা সেভ করতে চাচ্ছি, তারা কিন্তু কেউই আপনার হচ্ছে কি এত লো ইন্টারেস্ট রেটে নতুন করে টাকা সেভ করতে যাবে না। কারণ ইন্টারেস্ট রেট ফল করা মানে শুধু ইনভেস্টমেন্টে আমি অ্যাজ এ লোন নিলে যে আমার ইন্টারেস্ট রেট ফল করছে তা না, ইন্টারেস্ট রেট ফল করা হচ্ছে গিয়ে আমি যখন সেভার, তাদের জন্য কিন্তু ইন্টারেস্ট রেট ফল করছে। সো যারা ইনভেস্টর, ইটস এ উইন উইন সিচুয়েশন ফর দেম, বাট আমরা যারা যারা সেভ করতে চাই, আমরা কিন্তু এখানে লুজার হচ্ছি, আমরা কিন্তু আমাদের প্রফিটটা লস করছি। So now let's talk about the another kind of monetary policy, which is restrictive monetary policy. So under the restrictive monetary policy, same image টাই আমি draw করছি। So again, Federal Bank wants to now in this time government wants to decrease the money supply in market, restrictive অর্থাৎ এখানে আমি restriction আনবো। So money supply decrease করতে চাচ্ছে। So what government will do here, government through the Federal Bank, it will sell again some bonds and security, that means the treasury security. So যে আমি বললাম যে আমি খুব হাই রেট অফ ইন্টারেস্ট দেখালাম অ্যাজ এ ফেডারেল ব্যাংক, আমি বললাম যে আমি 2,000 কোটি টাকার একটা বন্ড সেল করছে, কিন্তু এটার ইন্টারেস্ট রেট খুব হাই। এই যে 2,000 কোটি টাকা যদি এই বন্ডটা কেউ কিনে 2 মাস পর এটা 2,500 কোটি, এত বেশি টাকা। এখানে তখন ইনভেস্টররা কি করবে, তখন ইনভেস্টররা কিন্তু ট্রেজারি বন্ডটাকে পারচেজ করছে। আমরা দেখতে পাচ্ছি ফেডারেল ব্যাংক থেকে ইনভেস্টরদের কাছ থেকে ট্রেজারি বন্ডটা চলে আসছে, তারা পারচেজ করছে। তো ট্রেজারি বন্ড যখন আমি পারচেজ করবো, অবভিয়াসলি আমার কাছে যে লিকুইড অ্যাসেট ছিল, আই হ্যাভ টু ট্রান্সফার ইট টু দ্য সেন্ট্রাল ব্যাংক। তো আমি কিন্তু এই যে ডলারটা সেন্ট্রাল ব্যাংকে দিয়ে দিলাম। দেন আমি যখন আমার কাছে যা টাকা ছিল সেই সব টাকা পয়সা সব নিয়ে আমি সেন্ট্রাল ব্যাংকের কাছে গেলাম হচ্ছে গিয়ে বন্ড কিনতে। তাহলে কি হবে, আমি টাকাটা তো আর হাতে রাখিনি, টাকাটা আমি রেখেছিলাম হচ্ছে ব্যাংকে। ব্যাংক থেকে তো অবশ্যই টাকাগুলো তুলে নিয়েছে। তো ব্যাংক থেকে টাকাগুলো তুলে নিয়ে সেন্ট্রাল ব্যাংকের কাছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট আমি সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে যে ট্রেজারির যে সার্টিফিকেট আছে সেগুলো কিনে নিয়ে আসলাম। তাহলে যেটা হবে যে আমার ব্যাংকে এইভাবে আমি কিনলাম, অন্যান্য কমার্শিয়াল ব্যাংকও কিনতে শুরু করলো,
বা আপনারা সবাই তারা হচ্ছেন গিয়ে এইভাবে টাকা নিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? দ্য এন্ড অফ দ্য ডে কমার্শিয়াল ব্যাংকের কি ফান্ড ডিক্রিজ করবে না? করবে কিনা চিন্তা জি করেন। ম্যাম। কমার্শিয়াল ব্যাংকের এভাবে সবাই কিন্তু টাকা তুলে নিতে থাকবে, সো কমার্শিয়াল ব্যাংকে কিন্তু জি ফান্ডটা ম্যাম। ডিক্রিজ করবে। কোনো কমার্শিয়াল ব্যাংক থেকে এভাবে সবাই কিন্তু নিজের টাকাটা তুলে নিতে থাকবে, যে ডিপোজিট যেটা ছিল সেটা এতে কিন্তু সমস্যা হবে না? হ্যাঁ, আমি তো সেটাই আসছি। তো যখন না কমার্শিয়াল ব্যাংক থেকে আমরা এভাবে টাকা তুলে নিচ্ছি, কমার্শিয়াল ব্যাংক দেখলো যে আরে আমি তো লিকুইডিটি ক্রাইসিসে পড়ে যাচ্ছি, অর্থাৎ আমার যে ফান্ড ছিল সে ফান্ড কমে যাচ্ছে। ফান্ড যদি কমে যায় তাহলে কমার্শিয়াল ব্যাংকের টার্গেট কি থাকবে? কমার্শিয়াল ব্যাংকের টার্গেট থাকবে এনিহাও একটা সিচুয়েশন অ্যারাইজ করা যেখানে হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেট, মানে যেখানে হচ্ছে গিয়ে সেটা আবার ফান্ডটা কালেক্ট করতে পারে। এই কারণে কমার্শিয়াল ব্যাংক তখন কি করে দেবে, ইন্টারেস্ট রেটটাকে বাড়ায় দিবে। মানে আপনি টাকা ডিপোজিট করেন না যাই করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে। ইন্টারেস্ট রেট বাড়ায় দিলে, যখন ইন্টারেস্ট রেট বেড়ে যায়, অ্যাজ এ ইনভেস্টর আমার জন্য অবভিয়াসলি এটা আমি এখানে লুজার, বিকজ আমি দেখতে পাচ্ছি যে আগে আমি খুব অল্প ইন্টারেস্ট রেটে আপনার ইনভেস্টমেন্ট, খুব অল্প ইন্টারেস্ট রেটে আমি হচ্ছে এখানে লোন নিতে পারছিলাম। এখন এই ক্ষেত্রে আমার দেখা যাবে যে আমার ইন্টারেস্ট রেটটা খুব হাই হয়ে যাচ্ছে, যে আমি কিন্তু ইনভেস্টমেন্ট অর্থাৎ লোন আমি এখানে নিতে যাব না। কিন্তু অ্যাজ এ সেভার আমরা কি চিন্তা করি, আমরা দেখবো যে আগে ইন্টারেস্ট রেটটা অল্প ছিল, এখন ইন্টারেস্ট রেটটা বেশি, যে আগে ধরেন ইন্টারেস্ট রেট ছিল 2%, এখন ইন্টারেস্ট রেট হয়ে গেল 10%, তাহলে কিন্তু অ্যাজ এ সেভার আমরা কিন্তু আমরা আবার কিন্তু ইনভেস্টমেন্ট করতে চাবো। তো এই কারণে এই স্ট্র্যাটেজির কারণে যখনই হচ্ছে গিয়ে রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি চলে আসে, কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়। তো কমার্শিয়াল ব্যাংক যখন ইন্টারেস্ট বাড়িয়ে দেয় তখন ওভারঅল আমরা হচ্ছে যে বললাম টাকা তো আমি অলরেডি সেন্ট্রাল ব্যাংকে দিয়ে দিচ্ছি, বা ইন্টারেস্ট রেট বাড়ার কারণে যেটুকু টাকা আমার হাতে বাকি আছে সেটা কিন্তু আমি আবার হচ্ছে গিয়ে ব্যাংকে ডিপোজিট করছি, তাহলে আমার কি হাতে এনাফ মানি আছে ফর স্পেন্ডিং পারপাস? আমার হাতে কিন্তু এনাফ মানি নাই। সো ওভারঅল সবার হাতে মানি তখন শর্ট থাকে, সো এগ্রিগেট স্পেন্ডিং ডিক্রিজেস ইন দ্যাট কেসেস। So the after effect of restrictive monetary policy is obviously investment fall করে। ইনভেস্টমেন্ট ফল করলে তখন প্রোডাকশন কমে যায়, প্রোডাকশন কমে গেলে তখন হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা কিন্তু আবার অ্যারাইজ করে। কারণ আপনার কথা হচ্ছে ম্যাডাম এটা তো আমার কাছে মনে হচ্ছে খুব আহ মানে ডিস্ট্রাকটিভ একটা ডিসিশন ফর এ গভর্নমেন্ট, কেন গভর্নমেন্ট রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে যায়? অনেক সময় গভর্নমেন্টের রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে চলে যেতে হয় কজ এটার আরো যদি ওভারঅল বলি, স্টিমুলেটিভ মনিটারি পলিসির ওয়ান অফ দ্য ব্যাড সাইড হচ্ছে গিয়ে, ঠিক আছে আপনার সেক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট রেট ফল করে, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট যেহেতু মানি মার্কেটে অনেক টাকা চলে আসে তখন এখানে ইনফ্লেশন রেট বেড়ে যায়, অর্থাৎ মানে প্রাইস লেভেল এত বেড়ে যায় যে দ্রব্যসমূহ আমাদের ক্রয় সীমার বাহিরে চলে যেতে থাকে। বেসিক নিডস যেটাকে আমরা বলছি, যেটা ধরেন জিম্বাবুয়ের কথা চিন্তা করেন, তাদের যে পরিমাণ ইনফ্লেশন চলছে ওটা কন্ট্রোল করার জন্য কিন্তু ওদেরকে রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতেই যেতে হবে। বা যদি আমি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশেও কিন্তু রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে আসা উচিত, বিকজ বাংলাদেশেও কিন্তু প্রাইস লেভেল খুব বেশি। একটা দেশে মোটা চালের দাম যদি 50 টাকার দিকে চলে যেতে থাকে, মোটা চাল যেটা হচ্ছে লোয়েস্ট ক্যাটাগরি চাল যেটার দাম 20 টাকা, সেটার দাম যদি 3 গুণ বেড়ে যেতে থাকে, তো এটা আসলে আমাদের জন্য একটা বলা যেতে পারে একটা সিগন্যাল, রেড সিগন্যাল, যে আমাদের এখন মানি সাপ্লাই কমিয়ে আমাদের হচ্ছে মিতব্যয়ী হওয়ার মতো একটা সময় কিন্তু এখন চলেছে, আদারওয়াইজ উই কান্ট কন্ট্রোল দিস সিচুয়েশন। সো রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিটাও কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগে। এখন আমি যেটা বলেছিলাম যে এই ইমেজটা অর্থাৎ এই যে 4টা বক্স আমরা ড্র করেছি, করে করে 4টা না সরি 5টা বক্স ড্র করে আমরা হচ্ছে স্টিমুলেটিভ মনিটারি পলিসি এবং রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি দেখলাম। এই ছবিটা সবার খাতায় আঁকতে হবে। ক্লাস শেষে আমি আপনাদের হচ্ছে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, ইটস নেম উইল বি ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস। ওই ফোল্ডারে এই ছবিটা জাস্ট ইমেজটা তুলে ছবিটা তুলে আপলোড করে দেবেন, মানে ছবিটা আপলোড করে দিবেন। এবং যেহেতু আমাকে বুঝতে হবে এটা কার খাতা, তো জাস্ট ওই পেপারের উপরে যাতে যে খাতায় ছবিটা এঁকেছেন ওখানে এক পাশ দিয়ে নিজের নাম আর আইডিটা লিখে রাখবো, তাহলে আমি বুঝে দিব। আমি কি বোঝাতে পেরেছি? শুধু এই ছবিটা ম্যাম? শুধু জি এই ম্যাম। ছবিটা, ইয়েস। আরো একটা ছবি আমি মানে হয়তো গুগল আঁকতে, ক্লাস শুধু বুঝতে পারি গুগল।
গুগল ক্লাসরুমে আমি ম্যাম এটা গুগল আপনাদের জন্য, ক্লাসরুমে দেবো নাকি ব্রেকআউট হ্যাঁ রুমে দেবো? গুগল ক্লাসরুমে দিতে হবে। গুগল ক্লাসরুমে আমি ফোল্ডার ক্রিয়েট করি, দেখেন না যে অনেকগুলো ফোল্ডারের মতো থাকে যেখানে আপনারা সাবমিট করার অপশন থাকে, এটাকে ফোল্ডার বলে। তো এই ফোল্ডারের নামটা হবে জি ম্যাম। ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস। ওকে, তো ওটাই বলছি ওখানে দিবেন। আপনি জি ক্রিয়েট হলে তো আপনার কাছে নোটিফিকেশন আসবে, আপনি ওখানে দিলেই হলো, ওইটাই বলতে চাচ্ছি। তো এটা ছিল হচ্ছে গিয়ে বিষয়। ম্যাম। আর প্রেজেন্টেশনের একটা ফোল্ডার আপলোড করে দিলে ভালো হতো ম্যাম। হ্যাঁ, প্রেজেন্টেশনটা এখন ভালো হয়েছে, ক্লাস এখন সবাই আছেন। প্রেজেন্টেশনের ফোল্ডারও এই যে আমি আজকে সকালে ক্লাসও বলেছি, এই যে আমি আজকে ক্লাস শেষ করে সবগুলো ক্লাস আসলে একসাথে প্রেজেন্টেশনের ফোল্ডার আমি দিয়ে দিব। এবং প্রেজেন্টেশন সাবমিট করার আপনার লাস্ট ডেট থাকবে হচ্ছে 10th জানুয়ারি। আপনার এখনো 10 দিন সময় আছে। তো আপনি আপনার মতো করে সুবিধা মতো সময় প্রেজেন্টেশনটা মেক করে আপলোড করে দিবেন। এরপরে আমরা যাবো হচ্ছে কি রেস্ট্রিক্টিভ মনিটরি পলিসিতে চলে। তো তাহলে আমরা আচ্ছা, ছবিটা আঁকা হয়েছে সবার? আমি জি যে ম্যাম। ছবিটা দিয়েছিলাম এটা এঁকেছেন সবাই? জি ম্যাম ছবিটা আছে ম্যাম। এঁকেছি সবাই? ম্যাম আচ্ছা, ছবিটা আরেকবার দেখাবেন? হ্যাঁ এই যে এই ছবিটা এঁকেছেন সবাই? না আঁকলে একটু এঁকে নেন। ওকে, এটা ড্র করা হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। সো এরপরে হচ্ছে গিয়ে আমরা চলে যাব এখন যে মনিটরি পলিসিটা বলছিলাম, এটা আসলে যেহেতু যে আমি বলছি এটা কেইনস ডেভেলপ করেছে। উনি আসলে এটাকে আম, একটা থিওরি তো সহজে ডেভেলপ হয় না, এটার পিছনে আরো কিছু থিওরি কাজ করে। সো মনিটরি পলিসিটা আসলে আমরা দেখবেন যে আমি এই চ্যাপ্টারটার নামই হচ্ছে মনিটরি থিওরি অ্যান্ড মনিটরি পলিসি। তো এই যে মনিটরি পলিসি যেটা বলছি, পলিসিটা একটা থিওরির উপর বেস করে আমরা হচ্ছে কি দাঁড় করিয়েছে, আমরা তো না, কেইনস এটাকে দাঁড় করিয়েছেন। থিওরিটা হচ্ছে গিয়ে মনিটরি মানে থিওরিটা আমরা বলি কোয়ান্টিটি থিওরি অফ মানি। এই থিওরিটার নাম হচ্ছে গিয়ে কোয়ান্টিটি থিওরি অফ মানি। তো এই কোয়ান্টিটি থিওরি অফ মানির উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমার হচ্ছে গিয়ে এই মনিটরি পলিসিটা দাঁড়া। নাসিম, আপনাকে আমি বারবার মিউট করে দিচ্ছি, একটু মিউট হয়ে যান, আপনার ব্যাকগ্রাউন্ডে যেহেতু একটু নয়েজ, এই জন্য বলছিলাম। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি থিওরি অফ মানি। আবারও বলছি এটার নাম কোয়ান্টিটি থিওরি অফ মানি। এটার উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে মনিটরি পলিসিটা আমরা ডেভেলপ করে থাকি। তো কোয়ান্টিটি থিওরি অফ মানিটা হচ্ছে এরকম যে এমভি ইজ ইকুয়াল টু পিজি কিউ, বা আমি আসলে পিজি পড়ি না, আমরা আমরা এটা পড়ে আসি যে এমভি ইজ ইকুয়াল টু পি কিউ, এভাবে মনে রাখতে সুবিধা হয়। সো কোয়ান্টিটি থিওরি অফ মানিতে কি বলছে? কোয়ান্টিটি থিওরি অফ মানিতে বলছে যে মানি সাপ্লাইটা ইটস অ্যাকচুয়ালি বেসড অন দা ইকুয়েশন অফ এক্সচেঞ্জ, অর্থাৎ একটা মার্কেটে যে কতটুকু পরিমাণ মানি সাপ্লাই থাকবে এটা এই এই থিওরিটার উপরে, এক্সচেঞ্জের উপরে ডিপেন্ড করে। ওয়্যার দ্যাট এম ইজ এম, যেটাকে আমরা পাচ্ছিলাম প্রথমে এমভি ইজ ইকুয়াল টু পি কিউ, যেহেতু বললাম দিস এম মিনস হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ মানি ইন দা ইকোনমি। মানে আমার আপনার হাতে যে মানিটা আছে এইভাবে ওভারঅল সবার হাতে, বা হাতে না বলে আমি এটা বলতে ব্যাংকে ডিপোজিট করা আছে, যেখানে যেভাবে, যে কেউ টাকার বালিশ বানিয়ে রেখেছে, কেউ আবার টাকার কলস বানিয়ে রেখেছে, মাটির নিচে জমা করে রেখেছে। আহ আহ সেখানে হচ্ছে গিয়ে এই কিভাবে হচ্ছে গিয়ে এই টাকাটা মানে এই টাকাটা যেখানে যেটাই থাকুক না কেন, এই ওভারঅল ইকোনমিতে যে টাকাটা আছে, the overall amount is m here. Okay, v means the velocity, that means the average number of time each dollar changes the hand during a year, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড ডলার, এখানে $1 ওরা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড হিসেবে ধরতো।
তো $1 আমাদের দেশে যেমন $1 $1 বা $1 আমরা আসলে ধরতে পারি না, বিকজ এটা খুব বেশি হাত বদল হয়। 100 টাকাকে আমরা এখানে স্ট্যান্ডার্ড ধরতে পারি। সো একটা ডলার কতবার, এক বছরের মধ্যে কতবার হাত বদল হয়, অর্থাৎ মানে আমরা প্রোডাক্ট যখন পারচেস করছি তখন আমরা ডলারটাকে স্পেন্ড করছি, বা আমরা যখন সেভ করতে চাই ডলারটাকে আমি সেভই করে রাখছি, কারোর কাছে হচ্ছে স্পেন্ড করছি না। তো এইভাবে একটা ডলার কতবার হাত বদল হয় সেটা হচ্ছে ভি। জিটা হচ্ছে গিয়ে ওয়েটেড average price of the goods and services, that means the average price level of the goods and services, and Q is the quantity of goods and services sold. সো তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম, যে একটা ইকোনমিতে যে পরিমাণ মানি আছে which is M, এবং সেটা যতবার হাত বদল হচ্ছে which is V, is equal to the ম্যাম, কথা শুনতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, it's equal to the price level and the quantity of goods and services sold in that economy. আবার বলছি, কোয়ান্টিটি থিওরি অফ মানিতে কি বলছে, যে এমভি ইজ ইকুয়াল টু পিকিউ, which means the amount of money। ম্যাম, কথা হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার আসলে ম্যাডাম কিছু করার নেই, আমি দেখতে পাচ্ছি আমার নেটওয়ার্ক হচ্ছে স্টেবল। আমি এই জন্য হচ্ছে একটু দেখে নিলাম যে আমার নেটওয়ার্ক স্টেবল দেখাচ্ছে। এখন তারপর যদি কথা কেটে কেটে আসে, আমি তো ম্যাডাম কিছু করতে পারছি না। এখন কি ঠিক শুনতে পাচ্ছেন নাকি আগের মতোই? জি ম্যাম, এখন ঠিক শুনতে পাচ্ছি। আচ্ছা, সো এখানে দেখাচ্ছে হচ্ছে কি এমভি ইজ ইকুয়াল টু পিকো। তো এটাই বলছেন যে একটা ইকোনমিতে ওভারঅল যে মানিটা আছে এবং কতবার সেটা এক বছরের মধ্যে হাত বদল হবে, ইট ডিপেন্ডস অন দা ম্যাম, আবার আগের মতোই কেটে কেটে যাচ্ছে। আমার আসলে কিছু করার নাই, আমি মানে what can I say, I'm on full network, আমার এভরিথিং ইজ ওকে। তো আমি যদি এখন কথা কেটে যায় এটার জন্য আমি স্টপ করতে পারছি না, এটা বলতে চাচ্ছি না। জি বলেন। ও আচ্ছা, সরি। না, ঠিক আছে। সো সেটা হচ্ছে গিয়ে মানে যে মানিটা আছে সেই মানিটা কতবার হাত বদল হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ওভারঅল প্রাইস লেভেল, যেটা ইকোনমিতে যে প্রাইস লেভেলটা আছে, এবং যে অ্যামাউন্টের গুডস এন্ড সার্ভিসেস অ্যাকচুয়ালি আমার ইকোনমিতে আছে, এটার উপরে ডিপেন্ড করে। সো এমভি ইজ ইকুয়াল টু পিকিউ, যে অর্থাৎ আরো যদি সোজা ভাষায় বলতে চাই তাহলে টাকা পয়সা যা আছে ইকোনমিতে এটা কতবার চেঞ্জ হবে এটা ডিপেন্ডই করবে যে ওভারঅল ইকোনমিতে যে গুডস এন্ড সার্ভিসেস তৈরি হচ্ছে সেটার সেটার মাত্রার উপরে। দিস ইজ দ্য কোয়ান্টিটি থিওরি অফ মানি, এবং এটাই আসলে মনিটারি পলিসির বেসিক থিং। সো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে কোনো কারণে যদি আমি মানির পরিমাণ কমাতে চাই, ওই যে বললাম যে মানি সাপ্লাই কমাই দিতে চাই, তাহলে আমাকে কি কমাতে হবে, কিউ বা পি এর পরিমাণটা কমাতে হবে। তো পি এর পরিমাণটা কমানোর থেকে সোজা হচ্ছে কিউ এর পরিমাণ কমানো, মানে প্রোডাকশন, গুডস এন্ড সার্ভিসের প্রোডাকশন কমাই ফেলাটা বেটার। সো গুডস এন্ড সার্ভিসের প্রোডাকশন কমানোর জন্য আমরা কি করতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে প্রাইস লেভেল বাড়াতে পারি, অর্থাৎ ইন্টারেস্ট রেটের এখানে একটা ইনফ্লুয়েন্স ফেলতে পারি, যেখানে আমার প্রাইস লেভেল বেড়ে যাবে। সো তখন আমি নর্মালি গুডস এন্ড সার্ভিসেস কম কিনবো এবং আমার কিন্তু মানি সাপ্লাই তখন কমে আসবে। তো বিষয়টা হচ্ছে অনেকটা এইভাবেই কাজ করে। যে কথাগুলো এখানে বলেছে, যে এখানে এই অ্যাজাম্পশন গুলো নিয়ে এখন আসি। তো এখানে অ্যাজাম্পশন গুলো বলছে যে এই যে পি এন্ড কিউ যেটাকে আমরা একসাথে নিয়ে আসলাম, পি কিউ ইজ দ্য টোটাল ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসার্স। দেন হচ্ছে ভি যেটাকে আমরা বলছিলাম, that is the how many times a dollar will changes the hand in a year. So it's actually predictable, that means আপনি আসলে খুব ইজিলি এটা ফাইন্ড আউট করা যায় যে ডলারটা আসলে কতবার হাত বদল হতে পারে, এটা সেন্ট্রাল ব্যাংকে এটা বের করার ওয়ে আছে। তো এরপরে আসি, তাহলে মেইনলি এম এর ভ্যালু যেটা আমি মানি সাপ্লাই কথা যেটা বলছিলাম, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে কি পি আর কিউ এর উপরে। এখন পিটা যদি আমি আমি আমার আবার একটু ফর্মুলাটাতে আসি, তো আমি যদি পি এর কথাটা আবার একটু চিন্তা করি, পিটা হচ্ছে প্রাইস লেভেল হুইচ ইজ রিলেটেড উইথ দ্য ইনফ্লেশন রেট। সো আমরা আসলে যদি বলি যে ইনফ্লেশন রেটটাকে যদি আমি বাড়াই দিই, সেক্ষেত্রে আমার কিন্তু এম এর সাথে রিলেশনশিপ থাকবে, বা কিউটা হচ্ছে আমার কোয়ান্টিটি, অর্থাৎ ওভারঅল প্রোডাকশন, বা আমি জিডিপিটাও বলতে পারি, সেটা কিন্তু আমার আবার সেটাকে যদি আমি চেঞ্জেস আনি সেটাও কিন্তু আমার মানি সাপ্লাইয়ের সাথে রিলেটেড হবে। সো যখনই আমরা ভিটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, which means predictable ধরে নিচ্ছি, in that cases m will
react with the changes of output, which means Q. Q এর সাথে Q এর চেঞ্জেস এর সাথে কিন্তু মেইনলি আমি একটু আগে যেটাকে বলছিলাম যে প্রাইস লেভেলটাকে আসলে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি, প্রাইস লেভেলের পরিবর্তনটাকে সহজে প্রেডিক্ট করা যায়। তো তাহলে এম যেটা মানি সাপ্লাই ছিল যেটা, সেটার আসলে চেঞ্জেসটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে কিউ এর উপর, অর্থাৎ ওভারঅল প্রোডাকশন অফ গুডস এন্ড সার্ভিসেস যেটা হচ্ছে গিয়ে থাকে সেটা উপরে। আবারও আসে কোয়ান্টিটি থিওরি অফ মানি বলেছিল যে based on the exchange equation where the overall money supply in an economy depends on the total output of an economy. So where so the formula is MV is equal to PQ, where M is the total money supply, V is the number of time each dollar will changes hand, P is the price level, Q is the total goods quantity of goods and services sold. So পরবর্তীতে দেখা গেল ভি এবং পি দুইজনই হচ্ছে কনস্ট্যান্ট এর মতো কাজ করে, স্পেশালি ভি তো কনস্ট্যান্ট হিসেবেই কাজ করে বিকজ উই ক্যান প্রেডিক্ট হাউ মেনি টাইমস দ্য ডলার উইল চেঞ্জ হ্যান্ড। and price levelটা actually it depends on the inflation rate, এবং প্রাইস লেভেলটা ডিপেন্ডই করে হচ্ছে কি আমি যদি প্রোডাকশন বেশি থাকে তখন আমার প্রাইস লেভেল নরমালি কমে আসবে, প্রোডাকশন ফল করলে প্রাইস লেভেল তখন বেড়ে যাবে, এরকম একটা বিষয় একটা কাজ করে। এই কারণে আসলে এম যেটা মানি সাপ্লাইটা আসলে ওভারঅল ডিপেন্ড করেই হচ্ছে গিয়ে আপনার আমার প্রোডাকশন কতটুকু পাচ্ছি, অর্থাৎ আমার একটা ইকোনমিতে আমি কতটুকু পরিমাণ প্রোডাকশনে যেতে পারছি। এই কারণেই দেখবেন যে আমরা যখনই মনিটারি পলিসিটাতে আমি পড়াচ্ছিলাম স্টিমুলেটিভে যাই আর রেস্ট্রিকটিভে যাই, সব জায়গায় কিন্তু এগ্রিগেট স্পেন্ডিং অর্থাৎ এগ্রিগেট প্রোডাকশনের সাথে কিন্তু এটা যে ফাইনালি শেষ হয়েছে, যে প্রোডাকশনটা বাড়লো না কমলো, যখনই আমরা দেখছি প্রোডাকশন বাড়ছে তখন কিন্তু আমরা স্টিমুলেটিভ মনিটর মানে মানি সাপ্লাইও বাড়ছে এখানে, কিন্তু যে যেখানে প্রোডাকশন বেড়েছিল এখানে মানি সাপ্লাই কিন্তু বাড়ছিল। আবার রেস্ট্রিকটিভে যখন আমরা মানি সাপ্লাই কমে যাচ্ছে সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে এগ্রিগেট স্পেন্ডিংটাও কিন্তু আমার এখানে ফল করছিল। এবার আসি কেইনসের আগে মনিটারি পলিসি নিয়ে আসলে সেভাবে আলোচনা, কেইনস এইভাবে মনিটারি পলিসিটা আমাদের কাছে নিয়ে আসলেন, কিন্তু আচ্ছা আমার যে কথাগুলো আমি বলছিলাম এগুলা কিন্তু সবই, এগুলার আবার এক্সপ্লানেশন এখানে আছে, সো এগুলা আমি স্কিপ করে যাচ্ছি, যে ভ্যালোসিটি মানে এটা এগুলার এফেক্ট গুলো কি বা মানি সাপ্লাই এফেক্ট এগুলো আপনারা পেয়ে যাবেন। তো এবার চলে যাচ্ছি হচ্ছে গিয়ে মনিটরিস্ট বলে কিছু ইকোনমিস্ট ছিল, যাদের থিওরিটা থেকে আসলে কিছুটা চেঞ্জেস করে আমরা পরবর্তীতে এই কেইনসের যে থিওরি যেটা মনিটরি পলিসি যেটা আমরা কিন্তু এটাতে আসি। সেই মনিটরিস্টদের সাথে মনিটরিস্টদের আমি যে এখন যে এমভি ইজ ইকুয়াল টু পি কেও দেখালাম, এটা ছিল তাদের থিওরির মেইন কোর পয়েন্ট, এবং এখান থেকে তারা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে এই থিওরিটারই অ্যাপ্লিকেশন হিসেবে আমার মনিটরি পলিসি দেখালেন কেইনস। তো এখন কথা হচ্ছে কি দুইজন এরপরে এই দুইটা থিওরি মানে এই দুই ধরনের ইকোনমিক্সের মধ্যে একটা কনফ্লিক্ট লাগে, আমি কি বোঝাতে পারছি? মানে ধরেন 1930s এর আগে মনিটরিস্টদের এই কোয়ান্টিটি থিওরি অফ মানিটার উপরে ডিপেন্ড করে আসলে গভর্নমেন্ট ডিসিশন মেক করতো। পরবর্তীতে কেইনস যেটা করলো এই কোয়ান্টিটি থিওরি অফ মানিটাকেই অ্যাপ্লিকেশন মানে এটারই অ্যাপ্লিকেশন হিসেবে সে মনিটরি পলিসিটাকে নিয়ে আসলো, যেটা এখন ওয়াইডলি ইউজ হয়। এখন কিন্তু আর ওই কোয়ান্টিটি থিওরি অফ মানি বা মনিটরিস্টদের যে পলিসিটা ছিল এটা আমরা ফলো করি না। তো এখন আমরা দেখব হচ্ছে গিয়ে এই মনিটরিস্টদের সাথে কেইনসের বেসিক ডিফারেন্সটা কোথায়, মানে তারা যে পলিসি গুলো দিয়েছিল পলিসিগত পার্থক্যগুলোর জায়গা আমরা এখন দেখব। তো মনিটরিস্টদের ক্ষেত্রে আমরা যেটা প্রথমে প্রবলেমটা নোটিস করি সেটা হচ্ছে গিয়ে মনিটরিস্টরা বলেছিল যে লেট ইকোনমি প্রবলেম রিসলভ দেমসেলফ, মানে মনিটরিস্টরা মনে করতো যে আমরা এখানে কোনো ইনসেন্টিভ ইউজ করব না, ইকোনমি ইটসেলফে তার প্রবলেমটা সলভ করবে, অর্থাৎ ইকোনমি নিজে নিজেই যে প্রবলেম, ধরেন হাই ইন্টারেস্ট রেট আছে সেটাও কমানোর জন্য মানে ইকোনমি নিজের একটা পাওয়ার থাকে, এটাকেও তারা বলতো ইনভিজিবল হ্যান্ড, সেই ইনভিজিবল হ্যান্ডের মাধ্যমে ইকোনমি একাই সেই স্টেবল পজিশনে ব্যাক করবে। কেইনস কি বললো? কেইনস বলল না, ইট টেক টু অ্যাকশন
টু লোয়ার দ্য ইন্টারেস্ট রেট। এই যে আমি বললাম যে ইন্টারেস্ট রেটটা হাই হয়ে যাচ্ছিল, এই ক্ষেত্রে কিন্তু মনিটরিজের কথা যে আমরা বাবা কিছু করবো না, এই ইকোনমিতে একা একা ইন্টারেস্ট রেটটা ফল করবে। কিন্তু কেইনস বললো যে না, ইন্টারেস্ট রেটটা সহজে ফল করবে না, এর জন্য আমাকে অ্যাকশন নিতে হবে। কি অ্যাকশন নিব? আমরা যে বললাম যে স্টিমুলেটিভ মনিটারি পলিসিটা আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। স্টিমুলেটিভ মনিটারি পলিসি অ্যাপ্লাই করলে আমার এখানে অটোমেটিক্যালি ইন্টারেস্ট রেটটা ফল করছে। দেন মনিটরিস্টরা আরো মনে করতো লো গ্রোথ রিডিউসেস বরোয়িং এন্ড লোয়ার ইন্টারেস্ট রেট। তাদের একটা খুব ভুল ধারণা ছিল যে যদি লো গ্রোথ রেট থাকে, গ্রোথ রেটটা যদি লোয়ার হয়, সেক্ষেত্রে এটা আমাদের টেন্ডেন্সি টু বড়ো, it will reduces by the lower growth rate, and when there is lower growth rate, it will in that economy we will find out the lower interest too. But কেইনস কি বললো যে না, যদি আমি হাই মানি গ্রোথ রেটে যাই, হ্যাঁ, হাই মানি গ্রোথ রেটে যাই এবং সেখানে যদি একটা রিসেশনারি পিরিয়ডে আমরা থাকি, in that cases it could be lowering the interest rate. অর্থাৎ হাই মানি গ্রোথের কারণে যেটা হচ্ছে, যে বললাম যে মানুষের হাতে অনেক টাকা চলে আসছে, যেটা যে ফেডারেল ব্যাংকের মাধ্যমে, তাহলে যদি আমি এটার মাধ্যমে চাইলে রিসেশন অর্থাৎ একটা ইকোনমি যে ক্ষতিগ্রস্ত অবস্থা আছে সেটাকেও আমি আপনার হচ্ছে গিয়ে রিসলভ করতে পারবো, এবং ইন্টারেস্ট রেটটা যে বেড়ে যাচ্ছিল, ইন্টারেস্ট রেটটাও আমি এই মাধ্যমে কিন্তু সলভ করতে পারবো। কিন্তু এখানে কিন্তু মনিটরিস্টরা টোটালি ডিফারেন্ট আইডিয়া পোষণ করতো। তাদের কথা ছিল যে না, দা গ্রোথ রেট উইল বি লোয়ার, এরকম। সো এখন দেখি হোয়াট প্রবলেম অ্যারাইজেস ফ্রম দিস সিচুয়েশন। যখন আমি মনিটরিস্টদের পলিসি গুলো নিয়ে কাজ করতে যাব, যদি ওদের কথা অনুযায়ী ভাবে কোয়ান্টিটি থিওরি অফ মানি দিয়ে কাজ করি বা ওদের আইডিয়াস ওয়াইজ যদি কাজ করি, সেক্ষেত্রে যেটা হয় যে ইট টেকস আ লং টাইম টু রিজলভ দিস কাইন্ড অফ প্রবলেম। বাট আমি যদি কেইনশিয়ানের কাছে যাই, তাদের পলিসি গুলো যদি দেখি, তাহলে আমরা দেখব যে এটা অ্যাকচুয়ালি এত সময় লাগে না, কিন্তু এটাতে যেটা হবে যে ইটস ইগনিট দ্য ইনফ্লেশনটা অনেক ক্ষেত্রে বাড়তে পারে। কিন্তু ওভারঅল আমি যদি কেইনশিয়ান থিওরিটা অ্যাপ্লাই করে থাকি, এটা কিন্তু কাজ করে। সেকেন্ড যে কি পয়েন্টস আমরা এখানে যে ডিফারেন্সটা পাচ্ছি, সেকেন্ড যে ডিফারেন্সটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে লো অ্যান্ড স্টেবল গ্রোথ রেট ইন দ্য মানি সাপ্লাই। মনিটরিস্টদের পলিসি ওয়াইজ আমরা যদি যেতাম, সেখানে হচ্ছে লো গ্রোথ রেট অফ মানি সাপ্লাই দেখতে পেতাম। কিন্তু আমরা কেইনসে তো আমরা দেখলাম যে খুব ফাস্ট আমরা হচ্ছে গিয়ে পলিসি যেটা নিয়ে নেন, স্টিমুলেটিভ বা রেস্ট্রিক্টিভ, খুব ফাস্ট আমার কিন্তু এখানে মানি সাপ্লাই চেঞ্জেস আসে। অ্যান্ড মনিটরিস্টদের যে বলছিলাম, their main focusing was on the low inflation rate and tolerate what we call মানে low inflation rate থাকলে, low inflation এর কারণে সাধারণত ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট অ্যারাইজেস হয়। সো মেইন কথা, মনিটরিস্টদের ফোকাসিং ছিল যে প্রাইস লেভেলটাকে একটা মডারেট লেভেলে রাখা, বেশ লোয়ার অ্যামাউন্টের একটা ইনফ্লেশন আপনার হচ্ছে গিয়ে আপনার জেনারেট করে, এটা হচ্ছে তাদের টার্গেট ছিল, এই জন্য লো রেট অফ ইনফ্লেশন ছিল। কিন্তু কেইনস এর ক্ষেত্রে যেটা হচ্ছিল যে সেক্ষেত্রে ইয়াস, ইনফ্লেশন রেটটা ইজ হাই, বাট এটা টলারেবল রেটে ইনফ্লেশন আমরা এখানে চাইলে রাখতে পারি, এবং এই টলারেবল রেটে ইনফ্লেশন রাখার সাথে সাথে ইট হেল্প আস টু রিডিউস দ্য আনএমপ্লয়মেন্ট, যেটা আমি স্টিমুলেটিভ ইনফ্লেশনের স্টিমুলেটিভ মনিটারি পলিসির ক্ষেত্রে আমি কিন্তু বলছি। স্টিমুলেটিভ মনিটারি পলিসির পরবর্তী স্টেপে কিন্তু আমরা দেখতে পাবো যে আমরা হচ্ছে গিয়ে আপনার স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে আমরা পরবর্তীতে দেখতে পারবো যে আমরা কিন্তু আপনার পরবর্তীতে এটাকে কি বলা যায়, যে এর পরবর্তী স্টেপে আমরা দেখছিলাম যে ইকোনমিতে ওভারঅল প্রোডাকশন বেড়ে যাচ্ছে। ইকোনমিতে যখন ওভারঅল প্রোডাকশন বাড়ছে, হুইচ মিনস আমরা হচ্ছে চাইলেই আপনার সরি আমি ভুল বলছি, মানে যখন প্রোডাকশন বেড়ে যাচ্ছে তখন আমাকে এই ইকোনমিটাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে গিয়ে আমার কিন্তু বেশি মানে এই প্রোডাকশন সাপ্লাই, এই অ্যামাউন্টের প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার জন্য হচ্ছে গিয়ে পরবর্তীতে আমাকে কিন্তু আনএমপ্লয়মেন্ট, মানে আমার কিন্তু নতুন নতুন লেবার রিক্রুট করতে হচ্ছে। নতুন নতুন লেবার যখন রিক্রুট করতে হচ্ছে, তখন কিন্তু আমার আনএমপ্লয়মেন্টটা কমে যাচ্ছে। সো এটাই, যে হয়তো ইনফ্লেশন রেট কিছুটা বাড়ে, কিন্তু ইট ডাজন্ট মিন দ্যাট যে এই কিছুটা বাড়ার কারণে হচ্ছে গিয়ে আমার ওভারঅল ইকোনমিতে আমার একটা কোলাপস আসবে। আমার ওভারঅল যেটা এখানে দেখা যায় যে
আমার এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা কিন্তু আনএমপ্লয়মেন্টটাকেও আমি কমাতে পারি। সো এক্সপেকটেশন, রেশনাল এক্সপেকটেশন থিওরি, এটা আমাদের ফোকাসিং পয়েন্ট না, আমি এটাতে আসলে যাব না। এবার আসি হচ্ছে গিয়ে যে এই যে ট্রেড অফ এর কথা বলেছিলাম, যে যখন আমি মনিটারি পলিসিতে যাব, পলিসি গোলে কিছু কিছু গোলস থাকে এবং এবং এটার কিছু ট্রেড অফ থাকে। তো গোলস গুলো আগে দেখি। হোয়াট আর দ্য গোলস অফ মনিটারি পলিসি? সো দ্য গোলস ইজ স্টেডি গ্রোথ রেট, একটা বেশ স্টেবল একটা গ্রোথ রেট আমি কিন্তু মনিটারি পলিসি অ্যাপ্লাই করলে পাবো। দেন সেকেন্ড থিং, আচ্ছা স্টেবল গ্রোথ রেটটা কেন পাবো? কজ আমরা দেখতে পেলাম যে আমরা পলিসিটাকে যেভাবে ডেভেলপ করে নিয়ে আসছি, অর্থাৎ যেভাবে কাজ করছি, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে আর কোনো হচ্ছে আমার এখানে আর কি বলা যায়, এটা সহজে ভেঙে পড়ার কোনো পসিবিলিটি নাই। অর্থাৎ আমরা কিন্তু আহ এখানে খুব ইজিলি এখানে আমরা হচ্ছে গিয়ে যেটাকে বলা যায় যে একটা নির্দিষ্ট লেভেলের ইনফ্লেশন রেট বা একটা নির্দিষ্ট লেভেলের আনএমপ্লয়মেন্ট রেট, সেটাকে ধরে রাখতে হবে। সহজে এখানে আনএমপ্লয়মেন্ট রেটটাও চেঞ্জ হবে না বা ইনফ্লেশনটাও সহজে চেঞ্জ হবে না। বিষয়টা অনেকটা এইভাবে কাজ করছে। দেয়ার ইজ এ স্টেডি গ্রোথ রেট, অর্থাৎ গ্রোথ রেটটা একটা স্টেবল গ্রোথ রেট, আস্তে ধীরে গ্রোথ রেটটা বাড়ে, বাট ইটস এ স্টেবল ওয়ান, এরকম আমরা এখানে দেখতে এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, লো আনএমপ্লয়মেন্ট। লো আনএমপ্লয়মেন্ট বলতে এখানে আমরা বুঝতে পারছি, যে বললাম যে আনএমপ্লয়মেন্টটা যখনই আমি স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যাব, অবভিয়াসলি দেয়ার উইল বি লো আনএমপ্লয়মেন্ট রেট, যেহেতু আমার এগ্রিগেট এক্সপেন্ডিচার বাড়বে, সো আনএমপ্লয়মেন্ট রেটটা ফল করবে। আচ্ছা, স্টেবল প্রাইস লেভেল, একইভাবে এটা যদিও এখানে কন্ট্রাডিক্টরি আছে, তারপরেও মনিটারি পলিসিটা যখন আমরা অ্যাপ্লাই করি, সেখানে প্রাইস লেভেলটা কম্পারেটিভলি স্টেবল থাকে। আচ্ছা, ট্রেড অফটা কি? ট্রেড অফটা হচ্ছে গিয়ে এইটাই মজার বিষয়। মানে ট্রেড অফটা তো আমি বলেছিলাম যে একটা গিভ আপ করে আর একটা নিতে হবে, দিস ইজ ট্রেড অফ, মানে আমরা কাইন্ড অফ ট্রেড করছি। তো মনিটারি পলিসিতে যদি ভালোভাবে নোটিস করে দেখেন, দুটো সমস্যা আছে। আর সমস্যা বলে আবার পজিটিভ সাইডটা বলে। সমস্যা ছিল এরকম যে যখনই আমি স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে আসছি, আমরা এখানে দেখতে পেলাম যে আনএমপ্লয়মেন্ট রেটটা কমছে, অর্থাৎ মানুষের হাতে জব আছে, কিন্তু প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে, ইন্টারেস্ট রেটটা হাই হচ্ছে এবং প্রাইস লেভেলটাও বেড়ে যাচ্ছে। এই সমস্যাটা ছিল না? দয়া করলে স্লাইডটাতে আরেকবার যাই। সো আমরা যখন হচ্ছে কি স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যাচ্ছিলাম, তখন আমরা দেখতে পাচ্ছিলাম এগ্রিগেট স্পেন্ডিং ইনক্রিজ হচ্ছে, হুইচ মিন্স আনএমপ্লয়মেন্ট ফল করছে, কিন্তু সেখানে ইন্টারেস্ট রেট ইনক্রিজ করছে, সো প্রাইস লেভেল বাড়ছে। মানে হাই রেট অফ ইনফ্লেশন বাট লোয়ার আনএমপ্লয়মেন্ট রেট। আবার রেস্ট্রিকটিভে যদি যাই, রেস্ট্রিকটিভে দেখতে পাচ্ছি লো রেট অফ ইনফ্লেশন বাট হায়ার আনএমপ্লয়মেন্ট রেট। সো মনিটারি পলিসিতে আসলে আমাদেরকে এই ট্রেড অফের মধ্যে দিয়ে যেতে হয়, যে আমি আসলে কোনটা চুজ করব। এই যে একটু আগে বলছেন যে গভর্নমেন্টের একটা সিচুয়েশন থাকে, সেই ওয়েজ আসলে এই আপনার আপনাকে যেটাকে বলা যায় যে সেই ডিসিশনে আসে। সো যদি গভর্নমেন্ট দেখে যে এখন গভর্নমেন্টের দরকার, মানে এখন লং রানে গভর্নমেন্টের দরকার লোয়ারিং দ্য আনএমপ্লয়মেন্ট রেট, তখন হচ্ছে গিয়ে সে ইকোনমিতে স্টিমুলেশন নিয়ে আসে, যে স্টিমুলেটিভ মনিটারি পলিসি নিয়ে আসে, কিন্তু সেই ক্ষেত্রে ইট মে ইনক্রিজ দ্য ইনফ্লেশন রেট। সো আই ক্যান সে দ্যাট অ্যাকচুয়ালি এই সিচুয়েশন গুলো গভর্নমেন্ট কখন করে, যখন একটা জিনিস দেখবেন যে আমাদের, আমরা অ্যাজ এ রেশনাল পিপল একটু চিন্তা করে দেখেন, যদি ওভারঅল প্রোডাক্টের দাম কমে, আমরা কিন্তু বলি যে আমরা ভালো আছি। এখন আমার ফ্যামিলিতে একজনের জব নাই, এটার থেকে আমি যদি বাজারে যাই দেখি চালের কেজি 10 টাকা, ওটা কিন্তু আমার উপরে বেশি ইম্প্যাক্ট ফেলবে। সো আমার কথা যেটা ছিল যে চালের কেজি 10 টাকা আমার উপরে বেশি ইম্প্যাক্ট ফেলে। আহ আচ্ছা, আমি একটু ইয়ে আছে, আজান পড়ছে তো একটু চুপ থাকে।
ওকে, সো যেটা হচ্ছে গিয়ে যেটা ছিল যে আনএমপ্লয়মেন্ট রেটটা যখন মানে এখানে আমাকে ট্রেড অফ করতে হবে, যে গভর্নমেন্টের ডিসিশন নিতে হবে যে সে আসলে কোনটা চাচ্ছে। সো ওভারঅল যেটা হয় যে যদি প্রাইস লেভেলটা কম থাকে, যে এখন আমি যদি যে দেখি যে মার্কেটে চালের দাম যে বললাম 10 টাকা, সেটা আমার জন্য কিন্তু আমি আমার জন্য রিল্যাক্টেন্ট হয় যে আমি এখানে কিন্তু খুশি হব যে প্রাইস লেভেলটা কমে আছে, আমি কিন্তু সেই সিচুয়েশনটাকে বেশি এনজয় করব। রাদার আমি যদি দেখি যে আমার ফ্যামিলিতে একজনের জব নাই, এটার থেকে প্রাইস লেভেল কম থাকাটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো গভর্নমেন্ট যখন মনে করে যে শর্ট টার্মে জনগণকে খুশি রাখতে হবে, তখন হচ্ছে গিয়ে গভর্নমেন্ট যেটা করে যে স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে চলে যায়। সো সরি, মাই মিস্টেক, রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে চলে যায়। রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে গেলে দেখা যায় যে প্রাইস লেভেল খুব কম হয়ে যায়, এবং হচ্ছে গিয়ে জব মানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হচ্ছে, কিন্তু প্রাইস লেভেল খুবই কমে যায়। ওভারঅল হচ্ছে কি মানুষজন ভালো থাকে। সো এটা গভর্নমেন্ট করে হচ্ছে কি নর্মালি যখন গভর্নমেন্ট নিজেরা খুব ভালো কাজ করছে বা ইলেকশনের আগে দেখবেন যে প্রাইস লেভেল গুলো কমে যায়। এই ধরনের তখন গভর্নমেন্টের যে পলিসি গুলো থাকে সেগুলো সবই থাকে হচ্ছে রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি। পরবর্তীতে যখন গভর্নমেন্ট লং টার্মের জন্য কোনো প্রজেক্ট নিয়ে চিন্তা করে, তখন কিন্তু আসলে স্টিমুলেটিভ মনিটারি পলিসিতেই যায়। যেমন আমাদের যদি 2018 সালে যখন নির্বাচন ছিল, তখন যদি একটু নোটিস করে দেখেন, যদি মনে থাকে, দেখবেন যে ওই সময় হঠাৎ করে কিন্তু প্রোডাক্ট বা আদার থিংস এর দাম কিন্তু কমে গিয়েছিল। কিন্তু যেই নির্বাচন শেষ হয়ে গেল, তারপরে কিন্তু আস্তে আস্তে 2-3 মাসের মধ্যে যেই প্রাইস লেভেল সেটাতেই চলে আসে, কারণ গভর্নমেন্ট তখনও কিন্তু একটা লং টার্মে যে প্রজেক্ট গুলো যাচ্ছে, যে মেট্রো রেল হচ্ছে, পদ্মা সেতু প্রজেক্ট হচ্ছে, এক্সপ্রেস এলিভেটর হাইওয়ে হচ্ছে, তো এইসব প্রজেক্টের জন্য গভর্নমেন্টকে কিন্তু স্পেন্ডিং বাড়াতে হচ্ছে। সো ওভারঅল কিন্তু এখানে স্পেন্ডিং বাড়ছে, এমপ্লয়মেন্ট জেনারেটও হচ্ছে, প্লাস হচ্ছে ইনফ্লেশন রেটও কিন্তু বাড়ছে। সো গভর্নমেন্ট কিন্তু এখন আবারও স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে আছে। তো এটা আসলে গভর্নমেন্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে সে আসলে জনগণকে এখন লং টার্মে খুশি করতে চায় না শর্ট টার্মে খুশি। শর্ট টার্মে খুশি করতে চাইলে তখন হচ্ছে কি সাথে সাথে রেস্ট্রিকটিভে চলে যায়, প্রাইস লেভেল কমায় দেয়। আর যখন হচ্ছে কি লং টার্ম একটা ডেভেলপমেন্টের কথা চিন্তা করে, তখন কিন্তু স্টিমুলেটিভ মনিটারি পলিসি। সো দুইটাই কিন্তু কাজ করে, দুইটারই ইউজেস থাকে। সো দুইটাই কিন্তু এই যেখানে বলা হচ্ছে যে তখন হচ্ছে গিয়ে যদি লোয়ারিং দ্য ইনফ্লেশন করে, তখন হচ্ছে গিয়ে যেটাকে আমি স্টিমুলেটিভ এর কথা বলছি, শোস মেক দ্য ইনক্রিজ দ্য আনএমপ্লয়মেন্ট। সো এটার মধ্যে ট্রেড অফ কিন্তু আমাকে করে আসে, এবং আমাকে বুঝতে হবে যে আমি আসলে কোনটাতে যাব। এবার আসি, ম্যাডাম ফেডারেল ব্যাংক কি নিজে নিজে চিন্তা করে? না, ফেডারেল ব্যাংকের চিন্তাটা এখানে আসলে কিন্তু ইকোনমিস্ট থাকেন, বা ইকোনমিস্ট না, অ্যাকচুয়ালি আমি বলবো দে আর দ্য পলিসি মেকার। দেখবেন যে আমাদের প্রাইম মিনিস্টারেরও কিন্তু অ্যাডভাইজার থাকে, ইকোনমিক অ্যাডভাইজারও আছেন, রাজনৈতিক উপদেষ্টা থাকে, অর্থনৈতিক উপদেষ্টা থাকে, ফাইন্যান্স মিনিস্টার থাকে, ফাইন্যান্স মিনিস্ট্রিতে যে সেক্রেটারি আছে তারা থাকেন। সো এই যে তারা কিন্তু আসলে এই পলিসি গুলো নিয়ে নার্চার করে, এবং এগুলো নিয়ে যে ফার্দার যে ডিসিশন মেকিং যেটা সেগুলো নিয়ে আলোচনা করে। আচ্ছা, ইকোনমিক ইন্ডিকেটরস মনিটর বাই দ্য ফেডারেল ব্যাংক। এবার আমরা দেখি যে কোন কোন ইকোনমিক ইন্ডিকেটরস গুলো আসলে ফেডারেল ব্যাংক মনিটরিং করে। সো প্রথমেই আসি হচ্ছে ইন্ডিকেটরস অফ ইকোনমিক গ্রোথ। যে ইকোনমিক গ্রোথটা বাড়ছে না কমছে, এটা অবভিয়াসলি ফেডারেল ব্যাংক হচ্ছে আমার এখানে কন্ট্রোল করবে। তো এখানে প্রথমেই সে যেটাতে মেইন ফোকাস করে, হুইচ ইজ জিডিপি, আওয়ার জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ওভারঅল বাজেট যেটাকে বলা যাচ্ছে সেটা। সো একটা দেশের বাজেট মানে জিডিপি বাড়া মানেই হচ্ছে কি দেশের গ্রোথ রেট কিন্তু বাড়বে। দেন হচ্ছে গিয়ে গভর্নমেন্ট চিন্তা করে হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের উপরে। সো একটা দেশে যদি ইন্ডাস্ট্রি, আমি যদি আপার অ্যারো দিলাম যাতে বুঝতে পারেন গ্রোথ রেটটা বাড়ে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, অবভিয়াসলি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাড়া মানে হচ্ছে গিয়ে আমার আনএমপ্লয়মেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে কমে যাবে, কারণ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাড়লে আমি প্রোডাকশন বাড়াবো, প্রোডাকশন বাড়লে আমার লেবার লাগবে, নতুন নতুন পার্সন আমি রিক্রুট করবো, সো আনএমপ্লয়মেন্ট কিন্তু কমে যাবে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাড়া মানেও হচ্ছে গিয়ে কিন্তু ওখানে ইকোনমিক গ্রোথ আছে। আচ্ছা, ন্যাশনাল ইনকাম অ্যাকচুয়ালি রিলেটেড উইথ দ্য জিডিপি। সো জিডিপি বাড়া মানে হচ্ছে আমার ন্যাশনাল ইনকাম বাড়বে, ন্যাশনাল ইনকাম বাড়লে আমার গ্রোথ রেট অবভিয়াসলি বাড়বে। আনএমপ্লয়মেন্ট, এটা আবার রিলেটেড উইথ দ্য জিডিপি অ্যান্ড প্রোডাকশন বোথ। সো যেটাকে বলছিলাম যে যদি জিডিপি বাড়ে, ওভারঅল প্রোডাকশন বাড়ছে, ওভারঅল প্রোডাকশন বাড়া মানে উই নিড there is new ways of recruitment, so we need more labor, so the unemployment rate is low। এরকম হচ্ছে কি বিষয়গুলো হবে।
এরপরে চলে যাই, সরি স্পটলাইট। আচ্ছা, এরপরে ইন্ডিকেটরস গুলো আমরা দেখলাম। এরপরে আসি হচ্ছে গিয়ে যে ইনফ্লেশনের যে ইন্ডিকেটরস গুলো আছে, এটা আসলে আপনারা অতটা বুঝবেন না, আমি জাস্ট বলে দিচ্ছি যে কিভাবে আমরা আসলে বুঝবো যে এই কারণে ইনফ্লেশন বাড়ছে এবং সেন্ট্রাল ব্যাংক সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। সেটা হচ্ছে সিপিআই, যেটা বলে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা অ্যাকচুয়ালি বেশি। পিপিআই টা একটু কম ইউজ হয় আমাদের দেশের বেসিস, আমি বলছি। মানে প্রোডিউসারদের যে প্রাইস ইন্ডেক্সটা থাকে একটা, কনজিউমারদের প্রাইস ইন্ডেক্স থাকে একটা। তো সাধারণত আমাদের দেশে ইনফ্লেশন রেটটাকে মেজার করার জন্য আমরা সাধারণত এই যে কনজিউমার সিপিআই যেটাকে বলছি, সিপিআই টা ইউজ করে থাকি। এটা আমি একটু স্কিপ করে গেলাম কারণ এটার জন্য আমাদের ইনফ্লেশন নিয়ে একটা বেটার আইডিয়া লাগবে, তো আমরা তো সাধারণত ওইটা রাখি না অ্যাজ এ ফাইন্যান্স মেজর স্টুডেন্ট, ওই কারণে আমি এটা স্কিপ করলাম। আচ্ছা, এখন আসি যে কিভাবে হচ্ছে গিয়ে এই ইন্ডিকেটর গুলোকে কন্ট্রোল করছে ফেডারেল ব্যাংক। সো মেইনলি ফেডারেল ব্যাংক এই ইন্ডিকেটর গুলোকে কন্ট্রোল করার জন্য, দেখেন আনএমপ্লয়মেন্টের কথাই বলি, ইনফ্লেশন রেটের কথা বলি, দুটোই কিন্তু মনিটরি পলিসি দিয়ে আমরা হচ্ছে গিয়ে কন্ট্রোল করতে পারি। দেন আমি যদি গ্রোথ রেটের কথা আসি, গ্রোথ রেট বাড়ানোর জন্য আমি স্টিমুলেটিভ মনিটারি পলিসি নিতে পারি। দেন আমি যদি হচ্ছে গিয়ে ইললিগাল প্র্যাকটিস, অর্থাৎ মানুষের হাতে বেশি টাকা থাকলে যেটা হয় যে ইললিগাল প্র্যাকটিসটা বেড়ে যায়, আমার কারাপশন বেড়ে যায়। তো সেটাকে যদি অ্যান্টিসিপেট, ইললিগাল অ্যাক্টিভিটি যদি আমি অ্যান্টিসিপেট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি রেস্ট্রিকটিভ মনিটরি পলিসিতে যেতে পারি। ওভারঅল আমি ইকোনমিতে কি চাচ্ছি, আমি হচ্ছে গিয়ে ওভারঅল আনএমপ্লয়মেন্টটাকে কমাতে যাচ্ছি না বাড়াতে যাচ্ছি, এই ধরনের ফরকাস্ট কিন্তু আমি ইজিলি মনিটারি পলিসি অ্যাপ্লাই করার মাধ্যমে করতে পারি। এবার আছে কিছু ল্যাগ আছে কিনা, মানে কোনো প্রবলেম আছে কিনা। ইয়েস, প্রবলেমটা হচ্ছে কি, যে এত কিছু বললাম, মনিটারি পলিসির পুরো পলিসিটা ডিপেন্ড করবে হচ্ছে কি রিলেভেন্ট স্ট্যাটিস্টিক্যাল ডেটা and statistical data, not about the observation। আমি বলছি এরকম হবে, এরকম বললে কিন্তু হবে না, কারণ বাংলাদেশের পিপলদের অ্যাক্টিভিটি মানে বিহেভিয়ার কি সেটা সম্পর্কে আমার রিলেভেন্ট ডেটা থাকতে হবে। সো আমি যদি রিলেভেন্ট ডেটা না পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার মনিটরি পলিসি ল্যাগ মানে প্রবলেমে পড়ে যায়। দেন যেটা হয় যে ফেডারেল ব্যাংক বা গভর্নমেন্টের এই টেন্ডেন্সিটা থেকে খুব কুইক চেঞ্জেস চাই ইকোনমিতে, যে কুইক চেঞ্জেসটা অ্যাকচুয়ালি মনিটরি পলিসিতে যেই ধরনের কুইক চেঞ্জেসটা চাচ্ছে, এটা এত দ্রুত আনা পসিবল হয় না। আচ্ছা, এরপরে আছে যে এটা হচ্ছে গভর্নমেন্টের ইন্টার যে প্রবলেম, যেটা যে মনিটরি পলিসিটা ধরেন আমি অ্যাপ্লাই করছি, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বিভিন্ন স্টেপে কিছু ইনফরমেশন মানে অ্যাপ্রুভাল দরকার হয়। এখানে কংগ্রেসের অ্যাপ্রুভালের কথা বলছে, এটা আমাদের দেশে হলে সেটা আমাদের যে লেজিসলেচার, দ্যাট মিনস জাতীয় সংসদ, তাদের অ্যাপ্রুভালের প্রয়োজন পড়ে। তো সেই অ্যাপ্রুভালটা কিন্তু খুব সহজে পাওয়াটা যায় না, মানে এটা ধরেন সংসদ কল করতে হয়, তারপরে সেখানে হচ্ছে গিয়ে সবাই আসবে, এসে তারপরে ভোট, মানে একটা বিল পাস হবে, এর মাধ্যমে কিন্তু আসতে হয়। তো এটা আসলে ওভারঅল এত হচ্ছে গিয়ে সোজা না, এই কারণে আমি বলছিলাম যে এই জন্য আমি বলছিলাম যে এই জন্য আমরা যেটা দেখা যায় যে মানে মনিটরি পলিসি এগুলা এগুলা হচ্ছে ল্যাগ, যে আমরা কিন্তু কাজ করতে হয়। এরপরে আসি, অনেক কিছু পড়তেছে আজকে, মজা আজকের ইয়াটা টপিকটা মজার না বলেন? আমি জানি না আপনাদের মজা লাগছে কিনা, বাস ইটস ওয়ান অফ মাই জি ম্যাম। ফেভারিট টপিক। মানে মনিটরি পলিসি, ফিসকাল পলিসি, এগুলো পড়াতে আমি খুব মজা পাই। এটা দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে কিভাবে আমরা, অনেক সময় মনে হয় যে মানি সাপ্লাইটা আসলে কন্ট্রোল হচ্ছে কিভাবে, এবং হচ্ছে গিয়ে কি বলা যায় যে আসলে গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা মানি মার্কেটে বা স্টক এক্সচেঞ্জ মার্কেটে, বন্ড মার্কেটে। এটা দিয়ে কিন্তু আপনি, যে এখন আমরা আসবো যে আসলে কি আদার্স যে মানি মার্কেট গুলো আছে এগুলোর উপরে ইম্প্যাক্ট আছে কিনা। অবভিয়াসলি সিকিউরিটির উপরে ইম্প্যাক্ট আছে, কারণ হচ্ছে দেখেন আমি যখনই মনিটারি পলিসিটা অ্যাপ্লাই করছি, আমি বারবার কিন্তু বন্ড পারচেজের কথা বলছিলাম, যে গভর্নমেন্ট আইদার বন্ড সেল করছে অর বন্ড পারচেজ করছে। সো এই যে ঘটনাগুলো হচ্ছে, সেখানে কিন্তু আমি কিন্তু সেখানে আপনার ইনভলভ। সো এটাই বলছি যে আমি সিকিউরিটি মার্কেট অর্থাৎ বন্ড মার্কেটেও কিন্তু আমি এই পলিসিগুলোর মাধ্যমে কন্ট্রোল করতে পারছি, অ্যাজ এ আমি ফেডারেল ব্যাংক অর অ্যাজ এ আমি গভর্নমেন্ট বলছি। দেন বলছি যে এক্সপেকটেশন, যেটা যে আমি আমার জনগণ আমার কাছে কি এক্সপেকটেশন রাখে, অ্যাজ আমি
গভর্নমেন্ট বলছি, অ্যাজ এ আমার সিটিজেন আমার কাছে যে এক্সপেকটেশন রাখে কি ধরনের চেঞ্জেস তারা ইকোনমিতে আনতে চায়, সেগুলা কিন্তু আমি ইজিলি এখানে আনতে পারি। এবং ফরকাস্টিং যে বিষয়গুলোতে আমি এখানে আসি, ওই যে বললাম স্ট্যাটিস্টিক্যাল ডেটা গুলো থাকে, সো স্ট্যাটিস্টিক্যাল ডেটা ওয়াইজ আমরা কিন্তু এটা বুঝতে পারি যে আমি যদি মার্কেট থেকে সাপোজ 5,000 কোটি টাকা তুলে নেই, তাহলে অ্যাকচুয়াল গ্রোথটা কতটুকু কমে যাবে বা কত পার্সেন্ট আনএমপ্লয়মেন্ট রেট, ওই স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে এগুলো ফরকাস্ট করা যায়। আবার একইভাবে আমি যদি 5,000 কোটি টাকা বাজারে ছেড়ে দিই আমার সিকিউরিটি গুলো বাজার থেকে তুলে নেওয়ার কারণে, সেই কারণে আমার ইকোনমিটা কোন দিকে যেতে পারে, কতটুকু টাকা আমার হচ্ছে কি যে ব্ল্যাক মার্কেট ব্ল্যাক মানি হয়ে যাবে, কতটুকু আনএমপ্লয়মেন্ট জেনারেট হবে, এগুলো কিন্তু সবই ফরকাস্ট করা যায় এই মানি সাপ্লাই মুভমেন্ট থেকে। যে মানি সাপ্লাই কমালে বাড়ালে সেখানে মুভমেন্ট থেকে কিন্তু আমরা এটা পেয়ে থাকি। So that's it. Then they talk about the some মানে এখানে যেটা হয়েছে যে আমি জাস্ট কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যে ইউএস ইকোনমিতে ফেডারেল ব্যাংক তারা কিভাবে হচ্ছে গিয়ে তাদের বিভিন্ন সিচুয়েশনে মানি সাপ্লাইটাকে নিয়ে কাজ করেছিল। ফাইনালি এখানে হচ্ছে কি এখন ফিসকাল পলিসিটাকে আমরা দেখতে পাচ্ছি। ফিসকাল পলিসিটা আমি আসলে ফোকাস করব না যেহেতু ইয়া আছে, কিন্তু আমি এখানে জাস্ট একটু দেখাতে চাইছি যে ফিসকাল পলিসিরও কিন্তু মনিটারি পলিসির সাথে একটা রিলেশনশিপ আছে, সেটার একটু দেখানোর চেষ্টা করছি। আমি জাস্ট এই ইমেজটা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করব। ছবিটা পুরোটা আসুক তারপরে যাচ্ছি। সো এইখানে যেটাতে আমি দেখানোর চেষ্টা করছি ওভারঅল ইকোনমিক গ্রোথটা কিভাবে মানি সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে, সেটাই এটা একটা ওভারঅল ইমেজের মাধ্যমে আমরা আসছি। সো ফেডারেল ব্যাংকের যে বলছিলাম যে কিছু পলিসি মেকার থাকে বা অ্যাডভাইজার থাকে যারা ডিসাইড করে, সো দে ডিসাইড দ্য মানি সাপ্লাই টার্গেট, কতটুকু মানি সাপ্লাই আমার মার্কেটে থাকবে। সো সেই ওয়াইজ হচ্ছে সাপ্লাই অফ লোনেবল ফান্ড সেটা সে বানায়, অথবা হচ্ছে কি এবং সেখান থেকে এটাও দেখে নেয় যে এই লোনেবল ফান্ডের ডিমান্ডটা কতটুকু। অর্থাৎ আমি শুধু তো লোন আমি সাপ্লাই দিলেও হলো না, সিকিউরিটি তুলে নিলেও হলো না, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমার কিছু মানি সাপ্লাই থাকতে পারে, আমার কিছু ডিমান্ড থাকতে পারে। সো সেখান থেকে উই ফাইন্ড আউট দ্য ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট, লোনের ডিমান্ড এবং লোনের সাপ্লাই থেকে আমরা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেটটা ফাইন্ড আউট করি। দেন ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেটটা কিছুটা হচ্ছে গিয়ে এখানে আমাদের হাউস হোল্ড কস্টিং এ যায়, বিকজ ইন্টারেস্ট রেট অ্যাজ এ সেভার এন্ড থেকে আমাদের কিছু এটার ইম্প্যাক্ট থাকে, এন্ড অ্যাজ এ ইনভেস্টর এন্ড থেকে আমার এখানে ইম্প্যাক্ট থাকে। সো এই যে কস্ট অফ হাউস হোল্ড এখানে আসছে হচ্ছে সেভার, মানে আমরা যারা সেভ করি সেভার এন্ড থেকে আওয়ার ইম্প্যাক্ট অন ইন্টারেস্ট রেট, এন্ড কস্ট অফ ক্যাপিটাল ফর কর্পোরেশন এখানে বলছে প্রডিউসার এন্ড থেকে বা ইনভেস্টর এন্ড থেকে তাদের ইকুইলিব্রিয়ামের উপরে ইম্প্যাক্ট। সো এই প্রত্যেকটা ইন্ডিকেটরকে আমরা চিন্তা ভাবনা করে ফাইনালি আমরা এখান থেকে ইকোনমিক গ্রোথটা কিন্তু ফাইন্ড আউট করতে পারি। সো যদি এমন হয় যে ইন্টারেস্ট রেটটা আমার এটার মানে এটার বার্ডেনটা হাউস হোল্ডের উপর বেশি যাচ্ছে, সেটাও যেমন ইকোনমিক গ্রোথের উপর ইম্প্যাক্ট ফেলবে। আবার যদি আমার কর্পোরেট মানে প্রডিউসারদের উপরে অর্থাৎ ইনভেস্টরদের উপরে যদি ইম্প্যাক্টটা নেগেটিভলি পড়ে, সেখানেও কিন্তু আমার ইকোনমিক গ্রোথ রেটের উপরে ইম্প্যাক্ট পড়বে। সো আমরা আর ইন্টারগেটিং মানে ফিসকাল পলিসির সাথে মনিটারি পলিসি যে সম্পর্ক যেটা, সেটাতে আমরা যাব না। আমরা মেইনলি ফোকাস করব যে ফিসকাল পলিসিতে, সরি মনিটারি পলিসিতে। জাস্ট আমরা ফিসকাল পলিসিটা দিয়ে একটা আইডিয়া রাখি। ফিসকাল পলিসি যেটা বলে সেটা হচ্ছে 15 মিনিটস, ঠিক আছে? ওকে। সো ফিসকাল পলিসি যেটা বলে সেটা হচ্ছে গিয়ে যে এখানে গভর্নমেন্ট চাইলে ঠিক একইভাবে এটা মনিটারি পলিসির মতোই কাজ করে, কিন্তু এক্ষেত্রে গভর্নমেন্ট ইকোনমিটাকে কন্ট্রোল করার জন্য দুটো পলিসি নেয়। আইদার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে দেয়, অথবা হচ্ছে কি গভর্নমেন্ট ট্যাক্স কাট করে ফেলে। তা আমি এটা একটু এঁকে দেখাবো, এটাও আঁকাই আছে, তা আমার আসলে কষ্ট করতে হচ্ছে না। আচ্ছা, এটার জন্য আমি একটা সিম্পল আমার মতো করে আমি একটা টেক্সট লিখে বোঝানোর চেষ্টা করব, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ফিসকাল পলিসিটা আসলে কি। সো সরি ফিসকাল পলিসিটা কি। তো ফিসকাল পলিসিতে যেটা হয় যে এখানে আমি জি বলতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে বোঝাচ্ছি, ক্যাপিটাল জি দিয়ে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে বোঝাচ্ছি। সো ধরেন যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে যায়,
গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়লো, অথবা আমি এখানে যদি ট্যাক্স কাটটাকে বাড়াই, অর্থাৎ ট্যাক্স যেটা ইনকাম ট্যাক্স আমাদের যেটা পে করতে হচ্ছে সেটা যদি কমে যায়, ট্যাক্স কাটটাকে আমি কমালাম, তাহলে কি হবে? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বাড়ে তাহলে গভর্নমেন্ট অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট নিবে, আমার লিভিং স্ট্যান্ডার্ড বাড়বে, সো আমি কিন্তু ওভারঅল ভালো থাকবো। অথবা যদি গভর্নমেন্ট আমার উপরে ট্যাক্স কমায় দেয় তাহলে কি হবে? আমার হাতে বেশি টাকা থাকবে, আমি যা ইনকাম করছি সেটার ম্যাক্সিমাম টাকাই আমি স্পেন্ড করতে পারবো, বিকজ গভর্নমেন্ট আমার উপর ট্যাক্স বার্ডেন কমিয়ে দিচ্ছে, আমার ইনকাম ট্যাক্স এভাবে দিতে হচ্ছে না, ভ্যাট সেভাবে দিতে হচ্ছে না, তো আমার কিন্তু ওভারঅল ট্যাক্সটা আমার আছে, ওভারঅল আমার হাতে মানিটা আছে। সো যখনই ইনকাম ট্যাক্স কমে যায় বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে যায়, হোয়াট হ্যাপেন দেয়ার, দ্য এগ্রিগেট ডিমান্ড, আর আমি যদি ওভারঅল আমাদের যে মানে ওভারঅল যে ডিমান্ড যেটাকে আমি বলছি সেটা কিন্তু এখানে বেড়ে যায়, ওভারঅল ডিমান্ডে কিন্তু আমরা চট করে দেখবো যে আমার বাড়তে থাকবে, এডি দিয়ে আমি এগ্রিগেট ডিমান্ডটাকে বলছি। সো আমার ওভারঅল ডিমান্ডটা যখন বাড়ছে, তাহলে ইকোনমিতে যদি ওভারঅল ডিমান্ড বাড়ে তাহলে তো সেই পরিমাণ সাপ্লাই দিতে হবে, সো তখন যেহেতু মানুষের হাতে টাকা বেশি, তখন মানুষ বেশি বেশি কেনাকাটা করবে, এক্সপেন্ডিচার বাড়াবে, এবং এক্সপেন্ডিচারটাকে কন্টিনিউ করার জন্য সেখানে কিন্তু এগ্রিগেট সাপ্লাইটাও বাড়বে। তাহলে এগ্রিগেট সাপ্লাই যদি বাড়ে তখন আমার কি লাগবে? সাপ্লাই বাড়ছে মানে প্রোডাকশন বাড়ছে, প্রোডাকশন বাড়লে কি আমার বেশি বেশি লেবার নিতে হবে না? বুঝতেছি ব্যাপারটা? তাহলে আমার বেশি বেশি, কারণ প্রোডাকশনে আমি যাব, তাহলে প্রোডাকশনে যেতে হলে আমার কিন্তু এখানে বেশি লেবার ইউজ করতে হবে, তখন আমার লেবার ডিমান্ড বেড়ে যাবে। লেবার ডিমান্ড বাড়া মানে হচ্ছে গিয়ে আমার আনএমপ্লয়মেন্ট রেট যেটা ছিল, ইউ দিয়ে আমি আনএমপ্লয়মেন্ট রেটটাকে বলছি, এটা ফল করে গেল, বিকজ আমার হচ্ছে গিয়ে আমি লেবারের ডিমান্ড কমাই দিলাম, সো আনএমপ্লয়মেন্ট রেটটা ফল করলো। কিন্তু একটা সমস্যা হয়ে গেল, সমস্যাটা কি হলো? এই যে এগ্রিগেট ডিমান্ড যেহেতু বাড়লো, আনএমপ্লয়মেন্ট রেটও হচ্ছে গিয়ে আমার কমে গেল, তার মানে হচ্ছে গিয়ে এখন অনেক মানুষ চাকরি পাচ্ছে, অনেক মানুষের হাতে ট্যাক্স কমে গেছে, এই জন্য মানুষের হাতে টাকা আছে। সো ফাইনালি যেটা হচ্ছে, যেটার ইম্প্যাক্ট হিসেবে কিন্তু ইনফ্লেশন রেট, যেটা ইনফ্লেশন রেট যেটা সেটা কিন্তু বেড়ে যাবে। ইনফ্লেশন রেটটা বাড়ছে কারণ হচ্ছে কি, যে বললাম যে ওভারঅল ইকোনমিতে আমার সবার হাতে এখন টাকা, মানে যেভাবে আমি পলিসিটাকে নিয়ে আসলাম সেখানে আমি দেখতে পাচ্ছি ওভারঅল ইকোনমিতে সবাই ভালো আছে, সবাই হচ্ছে গিয়ে জব পাচ্ছে, সো সবার হাতে টাকা আছে, সো জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এখন যদি অপোজিট যাই, এটাকে আমরা যেটাকে বলছি এটাকে বলা হয় হচ্ছে এক্সপেনশনারি ফিসকাল পলিসি। আর একটা আছে হচ্ছে কন্ট্রাকশনারি, ওই যে মনিটারি পলিসির মধ্যে দুটো, এখানে ইকোনমিটাকে আমি এক্সপান্ড করি। আচ্ছা এখন দেখেন মনিটারি পলিসির সাথে ফিসকাল পলিসির বেসিক ডিফারেন্সটা কি? মনিটারি পলিসির কি পয়েন্ট ছিল হচ্ছে মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করা, সো এটার জন্য ফেডারেল ব্যাংক যেকোনো বন্ড বা সিকিউরিটি সেল বা পারচেস করছিল, এইভাবে ইন্টারেস্ট রেটটাকে কন্ট্রোল করছিল, এবং সেখানে আনএমপ্লয়মেন্ট রেটটাকে কন্ট্রোল করছিল। আর এখানে কিন্তু উল্টো জিনিস দেখলাম, এখানে কোনো মানি সাপ্লাইয়ের বিষয় নেই, এখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আইদার বাড়াচ্ছে কমাচ্ছে, অথবা ট্যাক্স বাড়াবে কমাবে, এভাবে যাবে, এবং এখানে ইনফ্লেশন রেটটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। সো এটার অপোজিটটা হচ্ছে কি কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি, ওটার আমি ড্র করলাম না, এটা জাস্ট এরকমই হবে। কন্ট্রাকশনারিতে যদি যেতে চাই সেক্ষেত্রে ইনফ্লেশন রেটটা লো আসবে, কিভাবে? সেক্ষেত্রে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমাই দিল, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি কমায় দেয় বা ট্যাক্স বার্ডেন যদি আপনার উপর বাড়িয়ে দেয়, তাহলে কি হবে? আপনার ওভারঅল লিভিং স্ট্যান্ডার্ড কমে যাবে, বা ট্যাক্স বাড়ানো মানে হচ্ছে গিয়ে আপনার উপরে ট্যাক্স বার্ডেন বেড়ে যাবে, আপনি কিন্তু কম ইনকাম করবেন। কম ইনকাম করলে অবশ্যই আপনার ডিমান্ড কমে যাবে, এগ্রিগেট ডিমান্ড ফল করবে, এগ্রিগেট ডিমান্ড ফল করা মানে ডিমান্ড কম, সো সাপ্লাই কম, সাপ্লাই কম হলে প্রোডাকশন কমে যাবে, প্রোডাকশন কমলে লেবার ডিমান্ড কমে যাবে, লেবার ডিমান্ড কমে গেলে আনএমপ্লয়মেন্ট রেট বাড়বে, আনএমপ্লয়মেন্ট রেট বাড়লে আমার হাতে টাকাই নেই, আমি কেনাকাটা করবো কিছু, ইনফ্লেশন রেট কিন্তু ওভারঅল কমে যাচ্ছে। সো দিস দ্য ফিসকাল পলিসি। So the basic difference between these two policies is like যে মনিটারি পলিসিতে আমি মানে সরাসরি মানি সাপ্লাই দিয়ে কন্ট্রোল করছি, আর ফিসকাল পলিসিতে আমি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দিয়ে আসলে কন্ট্রোল করছি। সো এদের ইম্প্যাক্টটা মোটামুটি সেম টাইপেরই হয়, যেটাকে বলছি সেম টাইপের বলতে বোঝাচ্ছি যে ওভারঅল আমি এখানে মানে দুজনকে অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসার মাধ্যমে, যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার এটা খুব প্রবলেম হতো, আমি দুটো পলিসিকে সহজে আলাদা করতে পারতাম না। সো দেখা যায় যে ফিসকাল পলিসিতে আসলে আমরা যেখানে মানে মানি মার্কেটে সরাসরি ইনফ্লুয়েন্স ফেলছি, তো লোনেবল ফান্ডটার ইম্প্যাক্টটা খুব ইম্পর্টেন্ট হয়।
সো এখানে হচ্ছে লোনেবল ফান্ডের ডিমান্ড, অর্থাৎ লোনেবল ফান্ডটা আসলে কতটুকু আছে আমি ডিমান্ড করছি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, সেটার উপর ইম্প্যাক্টটা ইম্পর্টেন্ট হয়, সরি সাপ্লাইটা ইম্পর্টেন্ট হয়। আর ফিসকাল পলিসিতে যেটা হয়ে যায় যে লোনেবল ফান্ডের ডিমান্ড, অর্থাৎ আসলে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি আসলে ট্যাক্স কতটুকু ক্যারি করতে পারছি, এটা আমার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। তারপরে হচ্ছে গিয়ে তারপরে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে মনিটারি পলিসি মেইনলি ফোকাস করে হচ্ছে ইন্টারেস্ট রেটের উপরে বা ইকোনমিক গ্রোথের উপরে, বাট ফিসকাল পলিসি কিন্তু ফোকাস করে হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট ইনফ্লেশনের উপরে। এখানে এখানে মানি মার্কেটে তার কোনো ব্যাটা নাই। সো দ্যাটস ইট। এখন এরপরে এগুলো একটু আপনারা নিজেরা স্টাডি করবেন যে গ্লোবাল ইফেক্ট গুলো কি, বা এগুলো আসলে পড়লে বুঝতে পারবেন, এগুলা ওরকম ডিফিকাল্ট কোনো বিষয় না। সো একটা ইফেক্ট নিয়ে, গ্লোবাল ইফেক্ট নিয়ে একটু আলোচনা করি। ইন্টারেস্ট রেটের উপরে যে ইফেক্টটা দেখলাম, ধরেন আমি যদি স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যাই, স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যাওয়া মানে হচ্ছে আমার ইন্টারেস্ট রেটটা বেড়ে গেল। তাহলে বাংলাদেশে এখন দেখলাম ইন্টারেস্ট রেট হাই, তাহলে গ্লোবালি কি হবে? দেখা যাবে যে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক ওরা দেখবে যে আরে বাংলাদেশকে এখন লোন দিলে তো অনেক বেশি হাই রেট অফ ইন্টারেস্টে আমাকে ব্যাক করবে, ওরা কিন্তু আমাকে লোন দিতে চাবে। আবার যদি রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে চলে যায় তখন কিন্তু আবার দিতে চাবে না, কারণ পারে ওদের তো ইন্টারেস্ট রেট লো, তাহলে তো ট্রানজাকশন করা যাবে না। ঠিক একই ভাবে টাকার ভ্যালু যে কমা বাড়া, এখানে ডলারের ভ্যালু বলেছে। তো স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যদি থাকে, স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে থাকা মানে হচ্ছে গিয়ে ওই যে বললাম ইন্টারেস্ট রেট বাড়ছে, সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সপোর্ট বাড়বে, কারণ মানুষজন চিন্তা করবে যে স্টিমুলেটিভ মনিটারি পলিসি ইন্টারেস্ট রেট হাই, ডলার মানে অনেক বেশি টাকা ওদের আছে, অনেক বেশি টাকা দিলে তারপরে আমি প্রোডাক্টটা পাবো। সো এখানে কিন্তু এক্সপোর্ট বাড়ে, ইম্পোর্ট উল্টো কমে যায়। কিন্তু যদি আমি রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে যাই তখন কিন্তু আমার ডলারটা স্ট্রং হয়, অর্থাৎ আমার যে নিজের কারেন্সি আছে সেটা স্ট্রং হয়। তো সেই ক্ষেত্রে তখন কিন্তু হচ্ছে গিয়ে আবার এক্সপোর্টটা বাড়ে না, তখন কিন্তু ইম্পোর্টটা যেটা সেটা। সো এগুলো সবগুলোই এখানে আসলে ক্লিয়ারলি পয়েন্ট আউট করে বলা আছে। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। সো আমি আশা করবো যে এটা হচ্ছে কি আপনারা একটু রিড করবেন। তাহলে আজকের ক্লাস শেষে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এখন একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করে মানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দিব আপনাদের গুগল ক্লাসরুমে, যেখানে এই ছবিটা যেটা আপনারা এঁকেছেন সেটা হচ্ছে গিয়ে আপলোড দিতে হবে। এবং আমি এখনই ক্লাস শেষে হচ্ছে গিয়ে আপনাদের এই ম্যাটেরিয়ালটা যেটা ছিল সেটা আপলোড করে, এখন অলরেডি আপলোড করছি, সেটা আপলোড করে দিব। এই যে দুটো চ্যাপ্টার পড়লাম, দুটো চ্যাপ্টারই হচ্ছে হিউজ কনসেপ্ট আছে। ম্যাম, বলেন। আমার একটু বাইরে যাওয়া লাগবে, আমি ছবিটা সন্ধ্যা পরে এসে দিলে হবে? আচ্ছা ঠিক আছে, দেন কোনো সমস্যা নেই। সো আমাদের, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হিউজ কিছু কনসেপ্ট আমার এখানে কিন্তু আছে, তো আমি কিন্তু বলবো যে দুইটা চ্যাপ্টার, অল্প চ্যাপ্টার, এটা ভাবিয়া খুশি মনে জাস্ট পরীক্ষার আগের দিন রাতে পড়তে বসি, দেখা যাবে যে তখন কিন্তু তালগোল পাকায় যাবে। এটা হচ্ছে বেশ বড় একটা পোর্শন, মানে আপনাদের যে যেটা পড়াচ্ছিলাম আজকে যে চ্যাপ্টার, এটা আমাকে যদি বলেন টু বি অনেস্ট, এটা হচ্ছে গিয়ে আমাদের একটা সাবজেক্টের অলমোস্ট হাফ ছিল, যেখানে আমরা এগুলা সম্পর্কে শুধু এই পলিসি গুলো নিয়েই আলাপ আলোচনা করেছি বা এগুলা বোঝার চেষ্টা করেছি। তো সেখান থেকে আমি জাস্ট সব ইজিয়েস্ট ওয়েতে আমি, আই হোপ আমি আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করি, বোঝাতে পারি। পারি না মানে আমি জানি না, আপনারা তো কোনো রেসপন্স করেন না, আমি, আমার কাছে মনে হয় যে আমি চেষ্টা করে, বাদ বাকি আল্লাহ ভরসা, তাতে কিছু বলে না। তো আমি চেষ্টা করি যে সেটাকে অ্যাজ ইজি অ্যাজ পসিবল আপনাদের কাছে আসলে এক্সপ্লেন করতে। সো অলরেডি আমি স্লাইডটা আপলোড করে দিয়েছি মনিটারি পলিসির। সো পিপিটির আন্ডারে আছে, এটা ওখানে পাবেন, বুক না, পিপিটির আন্ডারে আছে। আর হচ্ছে গিয়ে না, শুধু ম্যাম, বুকে পেয়েছেন না, দিয়েছি কিন্তু এটা আপলোড করে। সো আর হচ্ছে গিয়ে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিয়ে আমি হচ্ছে গিয়ে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে দিচ্ছি, যেখানে হচ্ছে গিয়ে আপনারা এখন এটা আপলোড করে দিবেন, ঠিক আছে? তা সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবে। এবং নেক্সট ক্লাসে আমাদের আমরা আর একটা চ্যাপ্টার পড়বো, সেটা শেষ করে আমরা হচ্ছে গিয়ে যেখানে আমরা আসলে ফাইন্যান্সিয়াল মার্কেটের অ্যাক্টিভিটিস সম্পর্কে যাবো। সো এখানে ব্যাংকের অ্যাক্টিভিটিস আসবে, সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, এবং দেন নেক্সট ক্লাসটাতে আমরা ক্লাস টেস্টটা। ম্যাম, জি ম্যাম আমাদের প্রেজেন্টেশনের মানে ফোল্ডারটা ক্রিয়েট করবেন না? হ্যাঁ, ওটাই বলছিলাম যে আজকে ক্লাস শেষে আমি কিন্তু প্রেজেন্টেশনের ফোল্ডারটা জি। ক্রিয়েট করে দিব।
ম্যাম ওটা এবং জমা সময় দেওয়ার আরো হ্যাঁ 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 লাস্ট এবং ডেট জমা দেওয়ার লাস্ট ডেটটা দিব হচ্ছে গিয়ে আপনার 10 তারিখ। আপনি ফ্লেক্সিবল একদম ঠান্ডা মাথায় যাতে এটা আপলোড করতে পারেন। জি ম্যাম। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ম্যাম জি ওকে বলেন। ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।